প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আশা করি সবকিছু ঠিক আছে। পলি আপু বলবেন সবকিছু ঠিক আছে কিনা? হ্যাঁ, জি স্যার, সবকিছু ঠিক আছে, শোনা যাচ্ছে আচ্ছা। ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তো আপনার অনুরোধে আমরা প্রথমেই শুরু করছি হচ্ছে ড্রাফটিং। আমরা সিভিল অনেক ড্রাফটিং ধন্যবাদ করব। স্যার। আচ্ছা, ঠিক আছে, বোঝার চেষ্টা করেন। আমরা সিভিল অ্যান্ড ক্রিমিনাল ড্রাফটিং টিপস এই নোটে সামান্য দেওয়া আছে, দেখেন সর্বশেষ পাতায়। তো সেই অংশটুকু থেকে আমরা শুরু করব, তারপরে আমরা সিপিসি ড্রাফটিং আছে দেওয়ানি কার্যবিধির সেই অংশটুকু আবার রিজিউম করব। তো দেওয়ানি ও ফৌজদারি মুসাবিদা সংক্রান্ত টিপসটা আমরা আগে একটু দেখে নিই এক পলকে। আপনার সম্ভবত হেডফোন নড়ার কারণে এখানে একটা সাউন্ড হয়। আপনি কি মানে ইয়ারফোন ইউজ করছেন? হ্যাঁ, না স্যার, ইয়ারফোন ইউজ করছি না। আচ্ছা, আমি তাহলে নিচ্ছি। আপনি কি ফোনটাকে নাড়াচাড়া করছেন? জি, একটু নাড়াচাড়া হয়েছে। হ্যাঁ, ফোন মুভ করা যাবে না, আপনি ফোন রাখেন কিন্তু এক জায়গায় রেখে দেন। ফোন মুভ আচ্ছা, করলে ঠিক। সেই সেইটা সাউন্ডে আসছে এবং আমার কানেও বাজছে। সরি। আচ্ছা। আচ্ছা, এখনো সেটাই হচ্ছে। আচ্ছা, আপনি বোঝার চেষ্টা করেন, কোনো প্রবলেম হলে আপনি আবার হাত উত্তোলন করবেন। এই জায়গায় আমি আরেকজনকে নিয়ে নিই লাইনে। ড্রাফটিং এর কার প্রবলেম আছে বেশি? হাত উত্তোলন করেন, যে একেবারে ড্রাফটিং কম বোঝেন। আচ্ছা, আব্দুল মাজিদ ভাই, লাইনে আসেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? হ্যাঁ, আশা করি নয়েজ হবে না আপনার, একটু লাইনে থাকবেন, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো আমরা আজকে সিভিল ড্রাফটিং পড়বো, তার আগে এই জায়গাটুকু আমরা একটু ক্লিয়ার হবো। হ্যাঁ, জি স্যার। এই জায়গায় যে দেওয়ানি মুসাবিদা, মুসাবিদা শব্দের অর্থ কি? মুসাবিদা মানে রচনা করা। মুসাবিদা অর্থ কি? রচনা করা। যেমন আমরা ছোটকালে কি শিখেছি? বাক্য রচনা করুন, একটা শব্দ দেওয়া থাকতো, সেখান থেকে একটা বাক্য রচনা করতে হতো। অথবা প্রবন্ধ রচনা করুন। প্রবন্ধ রচনাটা কি? আমরা রচনা বলি, আসলে এটা প্রবন্ধ রচনা। রচনা শব্দের অর্থ লিখা। হ্যাঁ, আর মুসাবিদা শব্দের অর্থ কিন্তু ইংরেজি ড্রাফটিং, বাংলায় হচ্ছে মুসাবিদা। এটার অর্থ হচ্ছে লিখতে হবে, দরখাস্ত লিখতে হবে। মুসাবিদা মানে লিখতে হবে। দেওয়ানি কার্যবিধি, সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন ও বার কাউন্সিল অর্ডার, এই চারটি আইনের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী ড্রাফটিং করতে হবে আমাদের। তার মানে সিভিল ড্রাফটিং চার ক্ষেত্রে প্রযোজ্য, এবং ক্রিমিনাল ড্রাফটিং শুধুমাত্র ফৌজদারি কার্যবিধির ক্ষেত্রেই প্রযোজ্য। কেননা এই আপনার যে পেনাল কোডে কোনো ড্রাফটিং আসে না। পেনাল কোডের আইনের ভিত্তিতে ড্রাফটিং হয়, কিন্তু ড্রাফটিং তো আমার সিআরপিসি অনুসারে করতে হবে। এই কারণে তো সেটা আমরা পরে আসবো, সিপিসি আমরা আগে বুঝি। সিপিসির মধ্যে ড্রাফটিং মূলত দুই ধরনের থাকবে। কয় ধরনের থাকবে ড্রাফটিং? দুই ধরনের। দুই একটা ধরনের। দেওয়ানি, দেওয়ানি মামলার আরজি মুসাবিদা, অর্থাৎ যেখান থেকে মামলার সূচনা হবে, জন্ম হবে। আরজি মানে প্লেন্ট, প্লেন্টের মাধ্যমে বা আরজির মাধ্যমে মামলার সূচনা হয়, তাহলে মানে একটা নতুন মামলার সৃষ্টি হবে। তাহলে যখন আরজি মুসাবিদা করতে বলবে, তখন আপনাকে প্রথমে আদালতের নাম লিখতে হবে, তারপরের জায়গায় মামলা নাম্বার, এবং মামলা নাম্বার স্লাইডে শুধু সাল লিখতে হবে, এবং মামলার কি প্রকার সেটা লিখতে হবে। যেহেতু নতুন মামলা সৃষ্টি হচ্ছে, তাই মামলা নাম্বার উল্লেখ করা যাবে না। মামলা নাম্বারটা কি রাখতে হবে? ফাঁকা রাখতে হবে। বুঝতে পারলেন? জি স্যার। ফলে আপু আবার লাইনে আসবেন। তাহলে জি স্যার, বুঝতে পেরেছি। শুধুমাত্র আরজি মুসাবিদার ক্ষেত্রে মামলা নাম্বার আমরা ফাঁকা রাখবো। আর বিভিন্ন দেওয়ানি দরখাস্ত মুসাবিদা, হ্যাঁ,
এই ক্ষেত্রে কিন্তু আপনার মামলা নাম্বার বসাতে হবে, কারণ কোনো দরখাস্ত বা পিটিশন কোনো এক্সিস্টিং মামলার আন্ডারে দাখিল করতে হয়। জি এই কারণে অলরেডি মামলার জন্ম হয়ে গেছে আর্জির মাধ্যমে, তাই আমরা এখানে মামলার নাম্বার দিব। জি ক্লিয়ার এতটুকু? তাহলে এই জি জি প্রয়োজনে নিচে লিখে নেন যে কখন মামলার নাম্বার দিব, কখন দিব না। হ্যাঁ, এটা বুঝতে এর- পেরেছি। এবার দেওয়ানি মামলার আর্জি মুসাবিদা, একটা আর্জির জেনারেল কন্টেন্ট কি হবে, একটা মুসাবিদায় কি কি থাকবে। 1 নম্বরে প্রথমে আপনাকে আদালতের স্যার নাম দিতে হবে। এখানে স্যার একটা আমার প্রশ্ন ছিল, সেটা হ্যাঁ হলো যে বলেন। এই আদালতের নাম আমরা সিলেক্ট কিভাবে করব? মানে সেটা আসছি। নিয়মের মধ্যে কোন কেবল আদালতের নাম লিখবো? সেটাই আসছি। জি আদালতের নাম কিভাবে লিখবো সেটা আসছে। আদালতের নাম প্রথমে লিখতে হবে, কি কি লিখতে হবে আগে সেটা দেখে নেন এক পলকে, সূচিপত্র। ঠিক আছে, এখন আদালতের নামটা কিভাবে সিলেক্ট করবো সেটা পরে আসছে, সেটা যখন আমি রিয়েল ড্রাফটিং এ যাব তখন আসছে। মামলা নম্বর ও মামলার প্রকৃতি লিখতে হবে। আরজি হলে মামলা নম্বরটা ফাঁকা রেখে শুধু সাল লিখতে হবে। মামলা নম্বর বলতে কিন্তু মামলা নম্বর স্ল্যাশ সাল, সালটাও কিন্তু মামলা নম্বরেরই একটা অংশ। এবং মামলার প্রকৃতি, এই মামলাটা কি মামলা, মিস মামলা, অপ্র মামলা, উল্লেখ করতে হবে। পক্ষদের নাম ও বিস্তারিত ঠিকানা। সাধারণত রিয়াল কেসে পক্ষদের বিস্তারিত ঠিকানা দিতে হবে। আপনি যদি সময় না পান, শুধু পক্ষদের নাম। যদি পলিয়াফুর আসলে অনেক, মানে আমার কনসেন্ট্রেট নষ্ট হচ্ছে। এখানে পক্ষদের নাম বলতে এখানে ক খ দিয়ে দিবেন। ক, খ, বাদী ক, বিবাদী খ, এভাবে দিবেন। আর যদি উল্লেখ করা থাকে প্রশ্নে বাদী বিবাদীর নাম, যে রহিম করিমের বিরুদ্ধে একটি স্থাবর সম্পত্তি খাস বেদখল বা খাস উদ্ধারের মামলা করলেন, এই ধরনের যদি উল্লেখ থাকে, ব্যক্তি ঘোষণামূলক মামলা করলেন, তাহলে বাদী বিবাদীর নাম দেওয়া আছে, সেক্ষেত্রে আপনি বাদী বিবাদী নাম উল্লেখ করে দিলেন। আর না দেওয়া থাকলে ইচ্ছা মতো ক খ দিয়ে দিলেন। বিষয় এবং আইনের ধারা, আদেশ ও বিধি, অর্থাৎ আপনি মুসাবিদা করার সময় কোন আইনে মামলা করছেন। বাস্তবে আসলে সিভিল মামলায় কখনো আইনের নাম বা ধারা উল্লেখ করার দরকার হয় না। সিভিল মামলার ক্ষেত্রে আমরা আরজিতে কখনো উল্লেখ করি না, কিন্তু পরীক্ষার খাতায় আপনি ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধির যখন মুসাবিদা করবেন, তখন আপনাকে আদেশ বিধি উল্লেখ করতে হবে। আর বিশেষ করে দরখাস্তের ক্ষেত্রে আদেশ বিধি উল্লেখ করা লাগে। আর দেওয়ানি অন্যান্য যে মামলা আছে, যেমন এসআর অ্যাক্টের যে মামলা আছে, এসআর অ্যাক্টের মামলা যেমন আপনি 9 ধারায় 8 ধারায় মামলা করছেন, উল্লেখ করে দেবেন যে দা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর 9 ধারার মামলা, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 8977 এর 12 ধারায় মামলা, এর 35 ধারায় মামলা, এর 42 ধারায় মামলা, এভাবে উল্লেখ করে দিতে হবে। তারপরে মামলার তাইদাদ অর্থাৎ বিষয়বস্তুর মূল্যমান, মামলার তাইদাদ বা বিষয়বস্তুর মূল্যমান দিতে হবে। কেন, এই মামলার ভ্যালুয়েশন কত, এটা তো জানা না থাকলে কোন কোর্টে মামলা হবে আপনি বুঝতে পারবেন না, এই কারণে। তারপরে মামলার বর্ণনা এবার আসবেন, তাহলে উপরে দেখেন 5টা বিষয় হেডিং এর মধ্যে চলে আসছে। এবার আমরা ভিন্ন রং ব্যবহার করি। এই যে ইয়েলো হাইলাইটেড অংশটুকু 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট হচ্ছে হেডিং, মানে মাথা মামলার। এরপরে আমরা আসবো হচ্ছে বডি বা মামলার গর্ভে। মামলার বর্ণনা আমাদের দিতে হবে। বর্ণনার মধ্যে কি কি থাকবে, পক্ষদের পরিচিতি, কে কেমন, কি পরিচয়, তারপর ঘটনাক্রম, মামলার কারণ উদ্ভব হয়েছে, কজ অফ অ্যাকশন কত তারিখে উদ্ভব হয়েছে, এবং মামলা করার তামাদের মেয়াদ ঠিক আছে কিনা, না এটা পার হয়ে গেছে। যদি পার হয় তাহলে তো সেটা হবে না, তামাদি মেয়াদের মধ্যে মামলা করা হচ্ছে সেটা ব্যাখ্যা দিতে হবে। আদালতের এখতিয়ার, এই মামলাটি এই আদালতে কেন আমরা দাখিল করছি, এটার আর্থিক এখতিয়ার আছে কিনা, মামলার করার জন্য স্থানীয় এখতিয়ার আছে কিনা এই আদালতের, বা সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তুগত এখতিয়ার আছে কিনা।
এক ভাই প্রশ্ন করলেন যে স্যার মামলার আদালতের নাম কিভাবে সিলেক্ট করব? আদালতের নাম সিলেক্ট করার জন্য আপনার তিনটা পয়েন্ট মনে রাখতে হবে। এক নম্বর পয়েন্ট হচ্ছে মামলার ভ্যালুয়েশন, অর্থাৎ আর্থিক এখতিয়ার। আদালতের আদালতের আর্থিক এখতিয়ারই বলে দিবে যে এই মামলাটা কোথায় যাবে। 15 লক্ষ টাকা পর্যন্ত হলে সহকারী জজ, 25 লক্ষ টাকা পর্যন্ত হলে সিনিয়র সহকারী জজ, 25 লক্ষ প্লাস হয়ে গেলে এবং আনলিমিটেড পর্যন্ত হলো যুগ্ম জেলা জজ। এখন আমাদের রাজশাহীতে যুগ্ম জেলা জজ এক আদালতে হয়। আপনি যুগ্ম জেলা জজই শুধু লিখে রাখলে, যে যুগ্ম জেলা জজ 1 2 কিছুই যদি উল্লেখ না করেন, শুধু যুগ্ম জেলা জজ, 26 লক্ষ 30 লক্ষ 50 লক্ষ টাকার মামলা, 1 কোটি টাকার মামলা, আপনি আনলিমিটেড ক্ষেত্রে কি করবেন? যুগ্ম জেলা জজ লিখে দিবেন। যুগ্ম জেলা জজ আদালত 1 নম্বর 2 নম্বর 3 নম্বর উল্লেখ করার দরকার নেই, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আপনি যুগ্ম জেলা জজ লিখছেন কিনা এটাই ম্যাটার। এবং অবশ্যই আপনাকে একটা জেলার নাম লিখতে হবে। সহকারী জজ আদালত এর ক্ষেত্রে আপনাকে একটা থানার নাম প্লাস জেলার নাম লিখতে হবে। সিনিয়র সহকারী জজ আদালতের ক্ষেত্রে আপনাকে একটা থানার নাম প্লাস একটা জেলার নাম লিখতে হবে। কিন্তু যুগ্ম জেলা জজ আদালতের ক্ষেত্রে কোনো থানার নাম লেখার দরকার নাই। সকল থানার মামলাই কিন্তু 25 লক্ষ প্লাসের ক্ষেত্রে যুগ্ম জেলা জজে হয়, এবং একটা জেলার নাম আপনাকে লিখতে হবে। আশা করি ক্লিয়ার হচ্ছে জিনিসগুলো। হ্যাঁ, আব্দুল মাজিদ ভাই লাইনে আসবেন। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তাহলে টাকার ভিত্তিতে আপনি বুঝতে পারলেন কিনা যে কোন জি জায়গায় যাবে, স্যার। সহকারী, সিনিয়র সহকারী, জেলা জজ? তাহলে আমি যখন সহকারী জজের কথা বলছি, তাহলে এখানে থানার নামটা আসছে কিভাবে? স্থানীয় এখতিয়ার, টেরিটোরিয়াল জুরিসডিকশনের কারণে। কারণ এক একটা থানার জন্য এক একটা আদালত তৈরি করা হয়েছে। ঠিক আছে? ঠিক আছে স্যার, এখানে থানা এবং জেলাটা, এটা কি নির্দিষ্ট কোনো জেলা, আমাদের নিজস্ব জেলার নাম লিখে দিব নাকি অন্য যে কোনো জেলা, জেলা বা থানার নাম লিখে দিব? যে কোনো জেলার নাম লেখা যাবে যখন প্রশ্নে কোনো আদালতের নাম উল্লেখ থাকবে না বা সম্পত্তির অবস্থান সংক্রান্ত কোনো তথ্য দেওয়া থাকবে না। এখন বলা হলো যে সম্পত্তিটা চট্টগ্রামের ডাবল মুরিং মৌজার, তাহলে তো আপনাকে থানার এই জেলা এই মামলা আপনাকে চট্টগ্রাম জেলাতেই করতে হবে। আপনি যদি রাজশাহী নাম লিখে রাখেন উপরে, যুগ্ম জেলা তাহলে তো জজ হবে। আদালত রাজশাহী, তাহলে ভুল হয়ে গেল না? জি স্যার। তার মানে যদি প্রশ্নের মধ্যে এলাকার নাম দেওয়া থাকে, কিভাবে দেওয়া থাকবে? হয় ডিরেক্ট উল্লেখ করবে আদালতের নাম, যে এই আদালতে মামলা করেছে, অথবা সম্পত্তি কোথায় সেটা বলে দিবে কোনো না কোনো ভাবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে টেরিটোরিয়াল জুরিসডিকশন এবং আর্থিক এখতিয়ার এই দুইটার মাধ্যমে আপনাকে যেতে হবে। হয় সহকারী জজ আদালত থানা প্লাস জেলার নাম, সিনিয়র সহকারী জজ আদালত থানা প্লাস জেলার নাম, আর যুগ্ম জেলা জজ আদালত থানা লাগে না, জেলার নাম। ক্লিয়ার? জি স্যার। কামরুল ভাই কি বলবেন বলেন, ভাই আমি আপনি বলছি লাইনে যে আছেন? থানার নাম দিব না উপজেলার নাম দিব? যেটাই থানা জি। সেটাই উপজেলা, একই। যেটাই থানা সেটাই উপজেলা, না, সেটা তো পার্থক্য নাই। হলো না। আমার যেমনি থানা, ভাই আমার থানা হলো বেলপুকুর, উপজেলা হলো হ্যাঁ, পুঠিয়া। হ্যাঁ, হ্যাঁ, আপনার থানা বেলপুকুর, বেলপুকুর নামে সম্পত্তিতে কোনো নাম আছে? মানে এই যে না, যদি আপনি খতিয়ান তুলতে যান, তাহলে পুঠিয়াই তো আসবে, বেলপুকুর আসবে? না, তাহলে এই যে থানা, এই থানাটা এখনো সিভিল মামলার ক্ষেত্রে বেলপুকুর নাম আসেনি। বেলপুকুর নামে কোনো আপনার ইচ্ছে মানে খতিয়ান বের হয়েছে? না, বেলপুকুর নামে যদি খতিয়ানও নাই, বেলপুকুর বলে কোনো বেল আচ্ছা, বেলপুকুর কোর্টও নামে নাই কোনো তো। সিভিল, বেলপুকুর নামে কোনো সিভিল কোর্ট নাই, বেলপুকুর খতিয়ান নাই। আচ্ছা, এই কারণে ওটা পুঠিয়াই হবে। জি, ক্লিয়ার? ক্লিয়ার? জি, জি, যদি বেলপুকুর বেলপুকুর নামে খতিয়ান চলে বিএস খতিয়ান, তখন বেলপুকুর নামে সহকারী জজ আদালত তৈরি হবে।
আর বেলপুকুর যেহেতু মেট্রোপলিটন এলাকায়, তখন সদর কোর্টে হবে। বুঝতে পেরেছেন? জি। ঠিক আছে। এবার কামরুল হাসান ভাই বলতে কি পারভেজ ভাই বলছেন? জি জি। তা আপনি কামরুল হাসান লিখছেন কেন? আপনি পারভেজ নামে ভর্তি নাম হয়েছেন। কামরুল হাসান পারভেজ। আচ্ছা ঠিক আছে, আজকে আমি বুঝতে পারলাম। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এই কারণে আমি, আর আপনি পরীক্ষা দিচ্ছেন না আচ্ছা। কেন? আতাউর এবং ফারুক পরীক্ষা দিয়ে কোর্টে এসে আমার কাছ থেকে খাতা দেখে নিয়ে যাচ্ছে। আপনি ওটা করবেন, পরীক্ষা দিবেন, ঠিক আছে? আতাউরের সাথে যোগাযোগ করে কিভাবে তারা কোর্টে আমার সাথে বসে সরাসরি একটু হেল্প নিচ্ছে সেটা একটু বুঝে নিয়ে সেগুলো করবেন। জি, আচ্ছা আলাপ তাহলে, হয়েছে অবশ্য আমি। হ্যাঁ, তাহলে নেক্সট পরীক্ষা অবশ্যই দিবেন। পরশুদিন পরীক্ষা আছে। তাহলে আমরা পাচ্ছি জি পিকুইনারি জুরিসডিকশন বা আর্থিক এখতিয়ার, 2 নম্বর হচ্ছে স্থানীয় এখতিয়ার। এই দুইটার মাধ্যমে কোর্টের নাম সিলেক্ট করব। এবং আরেকটা আছে সাবজেক্ট ম্যাটার এখতিয়ার বা বিষয়বস্তু এখতিয়ার। বিষয়বস্তু এখতিয়ারটা কি? যেমন একটা উইল, উইল বাস্তবায়ন করার মামলাকে বলে উইল প্রবেটের মামলা। উইল প্রবেটের মামলার অরিজিনাল জুরিসডিকশন হচ্ছে জেলা জজের। সাকসেশন মামলার অরিজিনাল জুরিসডিকশন বা আদি এখতিয়ার হচ্ছে জেলা জজের। এটা সহকারী জজ বা যুগ্ম এখানে ডিরেক্ট করা যায় না। তাহলে সাকসেশন এবং আপনার উইল প্রবেটের মামলা এবং অর্থঋণ আদালতের যে সিভিল মামলা, সেগুলো জেলা জজের করার কথা, কিন্তু জেলা জজ নিজে করে না, বলে যে এটা আমি করতে পারবো না। জেলা জজের হেল্পিং হ্যান্ড যুগ্ম জেলা জজকে দিয়ে দিয়েছে, পাওয়ার গুলো ডেলিগেটেড করে দিয়েছে। তাই যুগ্ম জেলা জজ যখন আপনি সাকসেশন মামলা করবেন, তখন যুগ্ম জেলা, যেমন রাজশাহীতে যুগ্ম জেলা জজ আদালত প্রথম ও যুগ্ম জেলা জজ প্রথম ও ডেলিগেট আদালত, এভাবে লিখতে হয়। আবার উইল প্রবেটের মামলা ক্ষেত্রেও যুগ্ম জেলা জজ প্রথম ও ডেলিগেট আদালত রাজশাহী। আবার যখন অর্থঋণ আদালতের মামলা করবেন, তখনও যুগ্ম জেলা জজ আদালত প্রথম ও ডেলিগেট আদালত, এটা উল্লেখ করতে হবে। কেন? কারণ এটা জেলা জজের কথা করার কথা ছিল, জেলা জজ না করে যুগ্ম জেলা জজের মাধ্যমে করছে। তাই আমাদের রাজশাহীর প্র্যাকটিস হচ্ছে এটা। তাহলে যখন আপনি দেখবেন সাকসেশন মামলা, সাকসেশন মামলা হচ্ছে উত্তরাধিকার এর, মনে করেন একজন ব্যক্তি মারা গেছে, তার ব্যাংকে সম্পত্তি আছে, ব্যাংক কর্তৃপক্ষ বলল আদালত থেকে আপনি ওয়ারিশন সনদ নিয়ে আসেন। স্থানীয় প্রতিনিধির কাছ থেকে নিয়ে আসলে হবে না, মেম্বার, চেয়ারম্যান, মেয়র এদের কাছ থেকে নিয়ে আসলে হবে না, আদালত থেকে ওয়ারিশন সনদ নিয়ে আসেন। এই ওয়ারিশন সনদের ইংরেজি নামই হচ্ছে সাকসেশন সার্টিফিকেট। তো সাকসেশন সার্টিফিকেটের জন্য যে মামলা করা হয় সেটাই হচ্ছে যুগ্ম জেলা জজে করতে হয়। এখন মামলার পরিমাণ যদি 5 লক্ষ টাকারও হয়, তারপরেও কিন্তু মামলার পরিমাণ যদি 5 লক্ষ টাকা হয়, তাও যুগ্ম জেলা জজে যাবে, 25 লক্ষ প্লাস হওয়ার দরকার হবে না, কারণ এটা সাকসেশনের মামলা। তাই এটা হচ্ছে ডেলিগেট পাওয়ার মূলে জেলা জজ থেকে চলে আসছে হচ্ছে যুগ্ম জেলা জজের কাছে। আর নাজমা নাহিদ কি বলবেন বলেন? আচ্ছা, আমি আসলে এটি একটু বুঝতে পারলাম না, যে থানা থাকলে সহকারীতে হবে, সহকারী জজে হবে, আর যুগ্ম জেলা জজে হবে, এটা একটু বুঝতে পারলাম, এটা একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। আচ্ছা, প্রথম দিকের যে ক্লাস, সেই ক্লাসে ছিল যে আদালত, দেওয়ানি আদালত আইন বলে একটা আইন আছে 1882 সালের, সেইটা 21 সালে অ্যামেন্ডমেন্ট হয়। হয়ে বলা হচ্ছে যদি মামলার অ্যামাউন্ট 15 লক্ষ টাকা হ্যাঁ পর্যন্ত হয়, তাহলে এটা সহকারী জজের কাছে মামলা ফাইলিং করতে হবে। এটা হচ্ছে হ্যাঁ, ঠিক আদালতের আছে। আর্থিক এখতিয়ার। হ্যাঁ, জি। তো আপনি সহকারী জজের কাছে যখন যাবেন, প্রতিটা থানার জন্য আলাদা আলাদা সহকারী জজ ফিক্সড করা আছে। যেমন আমাদের রাজশাহীতে ও পুঠিয়া একটা থানার নাম, পুঠিয়া সহকারী জজ। তো পুঠিয়ার সাথে আমি আবার রাজশাহী যুক্ত করে দিব, তাহলে আমি লিখবো সহকারী জজ আদালত পুঠিয়া রাজশাহী। তার মানে এটা বোঝা যাচ্ছে পুঠিয়া আচ্ছা, থানার আন্ডার, পুঠিয়া থানার আন্ডারে যে সম্পত্তিগুলো আছে তার জন্য আলাদা পুঠিয়া সহকারী জজ আছে, সেই কোর্টে আমি মামলা করছি। এবং থানার নামের সাথে আবার আমাকে জেলার নাম লিখতে হবে, যে জেলার রাজশাহীর, অথবা শেষে রাজশাহী কথাটা লিখতে হবে, রাজশাহী প্রথমে অথবা মানে জাস্ট শেষে। আমি যখন ওই ইসের নাম লিখি তখন
বিবাদী অ্যাড্রেস দিই তখন ওইটা লিখতে হবে? না, আদালতের নামের বক্তব্য চলছে, থানা এবং জেলে লিখতে হবে? আদালতের নামের ও কথা চলছে। আচ্ছা আচ্ছা এক ভাই প্রশ্ন করছে, স্যার আদালতের নাম কি লিখবো বুঝতে পারি আচ্ছা না আচ্ছা ড্রাফটিং প্রশ্ন দেখে। এটা এখন আদালতের নাম কিভাবে সিলেক্ট করব সেটা বোঝানো হচ্ছে, ঠিক আছে? আর পক্ষদের নাম ও ঠিকানাতে আচ্ছা আচ্ছা স্যার। জি জেলা স্যার, ওকে জেলা স্যার। থানা কিচ্ছু দেওয়ার দরকার নাই। জাস্ট পক্ষর নাম যদি প্রশ্ন থাকে রহিম করিম, রহিম করিম দিয়ে দিলেন, না থাকলে ক খ দিয়ে দিবেন, দ্যাটস অল। ঠিকানা দেওয়ার দরকার নাই। আচ্ছা, মহিউদ্দিন ভাই কি আচ্ছা আচ্ছা বলতে স্যার, চাচ্ছেন বলেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। নয়েজ না হলে লাইনে থাকতে পারেন যারা আছেন। মহিউদ্দিন ভাই দ্রুত লাইনে আসেন। মহিউদ্দিন, কিশোরগঞ্জ। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। স্যার আমি তো আজকে কথা বলতে পারতেছি, আমি কখনো কথা বলতে পারিনি। হ্যাঁ, আমি আপনি যদি ট্রাই বলেন। করছিলাম, সরি স্যার। হ্যাঁ, এখন শিখে গেলেন মানে কিভাবে কথা বলতে হবে। মানে আপনি কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছি, আর তারপরে একটু দেখে দেখে আমি আঙুলটা চাপছিলাম। তো হ্যাঁ, আহ, আলহামদুলিল্লাহ স্যার, আমি আজকে পড়াটা কভার করছি, আজকে শীতটা কভার হয়েছে। এখন হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীতে আপনি যেভাবে বলবেন সেভাবে যাবো। এখন যেটা আলোচনা করছি এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, এটা আপনি খুব ফাইন বুঝেছেন। আমি আসলে কথা বলতে চাচ্ছিলাম, তো সিস্টেমটা জানতে চাইছিলাম। আমি সমাধান আচ্ছা, আপনি ঠিক করলাম। আছে। আপনার নয়েজ না হলে লাইনে থাকেন, যখন কথা বলতে চাইবেন ওই যে হাত উত্তোলনের অংশ চলে যাবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আসি আদালতের নাম চেনার যে উপায়, সেটা তিনটা উপায়। কত টাকার মামলা মানে আর্থিক এখতিয়ার, কোন এলাকার মামলা অর্থাৎ টেরিটোরিয়াল জুরিসডিকশন বা স্থানীয় এখতিয়ার, এবং সাবজেক্ট ম্যাটার। এটা নর্মাল মামলা হলে টাকার পরিমাণ এবং স্থান দেখেই আদালতের নাম সিলেক্ট করা যাবে, যে এটা সিনিয়র সহকারী জজ, না সহকারী জজ, না যুগ্ম জেলা জজ। আর এখানে মামলার টাকার পরিমাণ কম, তারপরে বা এটা উইল প্রবেটের মামলা হোক, সাকসেশন মামলা হোক, বা অর্থায়ন অর্থঋণ আদালতের মামলা হোক, সেই ক্ষেত্রে মামলাটা মানি শুট, মানি শুট নিয়ে প্রশ্ন এসেছিল। মানি শুটের মামলা হলে অবশ্যই সেটা কি হবে, যুগ্ম জেলা জজ। যেমন একটা প্রশ্ন সালে ছিল বিগত সালে যে 2 লক্ষ টাকার মানি শুটের মামলা, 2 লক্ষ টাকা আদায়ের জন্য মামলা করেছে। তো 2 লক্ষ টাকার মামলা তো সহকারী জজ আদালতে হওয়ার কথা, যুগ্ম জেলা জজ আদালতে হয়ে আছে। কেন যুগ্ম জেলা জজ আদালতে হবে? কারণ মানি শুট মামলা বা অর্থঋণ আদালতের মামলা ডিরেক্ট জেলা জজে করার কথা, জেলা জজ ডিরেক্ট নেয় না। জেলা জজ দায়িত্ব দিয়ে দিয়েছে হচ্ছে যুগ্ম জেলা জজকে। যার নয়েজ হবে তারা দয়া করে নিজেদের মিউট করে রাখবেন। আচ্ছা, ফারুক ভাই হাত উত্তোলন করেছেন দেখছি। ফারুক ভাই আসেন। ভাই আমি বলতে লাই- চাচ্ছিলাম যে 4 নাম্বার যে পয়েন্টটা, যে বিষয় এবং আইনের ধারা ও আদেশ ও বিধি, এটা হুম, উল্লেখ করা কতখানি যৌক্তিক এবং কতখানি করা দরকার, ধারাটা বিশেষ করে বিধিটা। আচ্ছা। আদেশ ও বিধি, মনে করেন যে এখানে আপনি যদি পার্মানেন্ট ইনজাংশনের মামলা করেন, ঠিক আছে? হুম হুম বাস্তবে বাস্তবে আমরা আদেশ বিধি উল্লেখ করি না, কিন্তু আমরা হুম পিটিশনের সময় করি শুধু। হুম পিটিশনের সময় করি, এবং 151 ধারা যদি কোনো জায়গা হুম থাকে যে 151 ধারার হেল্প নিতে হয় সব হুম আহ, আপনার সহজাত ক্ষমতার, তখন আমরা হুম দরখাস্ত দিয়ে করি। এখন হুম আর্জির সময় লাগবে কিনা, যদি হুম মনে করেন যে বারবার হো হো না করে শোনেন, তো মনে করেন যে আর্জি লেখার সময় আপনি স্থাবর সম্পত্তি দখল উদ্ধারে মামলা করবেন, 8 ধারে করবেন না 9 ধারে করবেন, আপনাকে উল্লেখ করে দিতে হবে। কোথায় উল্লেখ করতে হবে? আপনি পরীক্ষার খাতায়। বাস্তবে উল্লেখ না করলেও হবে। বুঝতে পেরেছেন? মানে এটা এটা বিষয়ে একটু একটা সিনিয়র পরামর্শ দিছিল, যাতে যে কোনো যে আমরা যেরকম প্রত্যেকটা মামলায় করি না সাধারণত, এই হ্যাঁ, সিআরওতে নাকি এরকম নির্দেশনা আছে যে এই মামলার বিষয়ের জায়গাতে ধারা স্পেসিফিক আইডেন্টিফাই করার প্রয়োজন নাই। মানে কতখানি সত্যি আমি জানি না, জাস্ট আপনার সাথে জানার জন্য এই প্রশ্নটা করা। এটা বাস্তবে দরকার নাই, কিন্তু আপনি বিভিন্ন গাইডে দেখেন দেওয়া আছে। কেন দেওয়া আছে? গাইডে দেবো কারণ আপনার যে আমি আপনার আপনার কনফিউশন সৃষ্টি হবে, আপনি 8 ধারে মামলা করলেন লিখছেন না 9 ধারে করলেন। উল্লেখ করাটা কম্পালসারি না, কিন্তু পরীক্ষার খাতায় উল্লেখ করাটা কম্পালসারি আমার স্টুডেন্টদের জন্য।
ঠিক আছে? জি, বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। কারণ কারণ আমি নিজে উল্লেখ করেছি এবং আমি খারাপ নম্বর পাইনি, ভালো নম্বর পেয়ে পাশ করেছি। ভাইভাতে আমাকে বলেও দিয়েছে এমসিকিউ রিটেন আমি কত পেয়েছি। আচ্ছা, এই কারণে আমার কনফিডেন্ট আছে যে কিভাবে কাজ করতে হবে। এবং যারা খাতা দেখে তাদের সাথে দু একজনের সাথে কথাও হয়েছে যে এই ড্রাফটিং বিষয়ে, যেখানে আমি যখন পরীক্ষা দিই বিভিন্ন গাইডে বিভিন্ন ভাবে আছে। যেমন একটা স্বনামধন্য গাইডে কি দেওয়া আছে, হলফনামা ও সত্যপাঠ একসাথে দেওয়া আছে আরজির মধ্যে। জি, তো এইটা একটা বড় ধরনের ভুল। আরজি সত্যপাঠ মানে আরজিতে সত্যপাঠ থাকবে, দরখাস্তে হলফনামা থাকবে। আরজিতে জি, সত্যপাঠ হলফনামা একসাথে কখনো ব্যবহার হবে না, এটা বড় ধরনের জি, ভুল। আচ্ছা, এরপরে আসছি, আদালতের নাম সিলেক্ট হয়ে গেল, মামলা নম্বর প্রকৃতি দিয়ে দিলেন, কি মামলা বুঝতে তো পারছেন। তারপরে পক্ষদের নামে কক্ষ দিয়ে দিলেন, বিষয়বস্তু মানে এখানে কি বিষয়ে মামলা, আইনের নাম, মানে এখানে আপনি ঘোষণামূলক মামলা। এই এত আঁকাআঁকি করলে তো আমি আপনাদের আঁকাআঁকি মিশাবো না ক্লাস নিব বলেন? ছোট বাচ্চাদের যদি স্ক্রিনের সামনে নিয়ে বসেন, স্ক্রিন টাচ করে এভাবে দাগ দেওয়া থাকে, বিরত থাকুন। আপনার যে ড্রয়িং এর অপশন আছে, ড্রয়িং অপশনটা আপনার চালু করার দরকার কি বলেন? আপনারা যারা করছেন এটা, ড্রয়িং অপশনে তো যাওয়ারই দরকার নাই। শুধুমাত্র শুনবেন, দরকার হলে রিয়াকশন বাটনে গিয়ে আপনারা রেজ হ্যান্ড করবেন আর কথা বলবেন, আর কোনো তো ফাংশন ব্যবহার করার দরকার নাই। আচ্ছা, এবার আদালতের এখতিয়ার, এই আদালতে কেন মামলা করলেন, আদালতের নাম সিলেক্ট করার জন্য কোন আদালতে মামলা করবেন, ওই জায়গাটা এখানে ব্যাখ্যাতে চলে আসবে। আবার কোর্ট ফি সংক্রান্ত ব্যাখ্যা, কত টাকা কোর্ট ফি দিতে হবে সেটা বলে দিতে হবে। কোন মামলার কোর্ট ফি কত, ফাইনাল টাচ নোটে একটা চার্ট থাকছে, সেখান থেকে আপনারা জানতে পারবেন। তাছাড়া এছাড়া একটা এমসিকিউ নোটে দেওয়া আছে সুন্দর করে। এরপরে প্রার্থনা, আপনি কি চাচ্ছেন মামলা করে। তারপর সম্পত্তির তফসিল যদি থাকে, সম্পত্তির চৌহদ্দি যদি থাকে, এখানে চৌহদ্দির সাথে হাত নকশা যুক্ত করা যেতে পারে। কিছু কিছু জায়গায় হাত নকশা লাগবে, কিছু কিছু জায়গায় লাগবে না, না দিলেও সমস্যা নাই। তারপরে সত্যপাঠ, সত্যপাঠ বা ভেরিফিকেশন, এটা গেল আরজি সংক্রান্ত মুসাবিদার অংশ। এরপরে বিভিন্ন দেওয়ানি দরখাস্ত সংক্রান্ত যে অংশ, এখানেও আদালতের নাম। হ্যাঁ, রনি আপু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে এই যে সত্যপাঠ ব্যাপারটাতে আসলাম, যে এখনো সবগুলো দেওয়ানির আমাদের দরখাস্ত শেখা হয়নি, কিন্তু আপনার এই যে সিপিসির যেটা, এখানে এখন পর্যন্ত একটা সত্যপাঠের আমরা কোনো কিছু আসলে ট্রাই করি নাই। তো এইটা নিয়ে আমার একটা আছে যে আসলে সত্যপাঠের গুলো আপনি মানে নতুন করে কবে শিখাবেন, বা কি টাইপের প্রশ্নের সত্যপাঠটা আসবে, একটাও এখনো লিখি নাই তো সত্যপাঠ, আপনি এখান থেকে এসআর বললাম। এসআর অ্যাক্টের মধ্যে সত্যপাঠ আছে দেখেন, এসআর অ্যাক্টের না, ড্রাফটিং এর ওই মধ্যে। জন্য বললাম যে আরো আছে। দেওয়ানিতে কি কোনো সত্যপাঠ দেওয়ার কোনো এরকম কোনো আসে আসে কিছু পরীক্ষায়? ফাইনাল টাচ নোটে অনেক আছে। ইনশাল্লাহ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। মামলার নম্বর ও মামলার প্রকৃতি একই, পক্ষদের নাম দেখেন ডান বামে মিল আছে, বিষয়, আইনের নাম ও বিধি। এই যে দরখাস্তে আপনাকে আদেশ ও বিধি অবশ্যই দিতে হবে। ফারুক ভাই আছেন নাকি লাইনে? দরখাস্ত লেখার সময় আপনি ফৌজদারি কার্যবিধির কত আদেশের কত বিধিতে ড্রাফটিং করছেন, দরখাস্ত করছেন, এটা অবশ্যই উল্লেখ করতে হবে এবং বাস্তবে উল্লেখ করতে হয় রিয়াল কেসের ক্ষেত্রে। দরখাস্তের বর্ণনা, বর্ণনাতে সংক্ষিপ্ত পরিচিতি, ঘটনাক্রম, দরখাস্তের কারণ ব্যাখ্যা, কি কারণে দরখাস্ত করছেন, হেতুবাদ, দরখাস্তে অবশ্যই হেতুবাদ থাকে। বিরতির আগে আকাশ ভাই যেটা দাবি করছিলেন এবং সেটা উনি আবার সংশ্লিষ্ট অ্যামেন্ডমেন্টের একটা অংশ তিনি স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠাইছেন। তো এখানে বলা হচ্ছে যে 2025 সালের 8 মে মাসে যে অ্যামেন্ডমেন্টটা আসছে, এটা একটা অর্ডিন্যান্স, কোড অফ সিভিল প্রসিডিউর 1998 এর। এইটা 2025 সালের অর্ডিন্যান্স, কারণ এখন তো আর সংসদ নাই, তাই যে যতগুলো আইন হচ্ছে সবগুলো হচ্ছে অর্ডিন্যান্স আকারে হচ্ছে, এটা কোনো অ্যাক্ট হচ্ছে না। আচ্ছা,
বলা হচ্ছে অ্যাক্ট নং 5 অফ 9908 এর সেকশন 26 এর সংশোধন, অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 1908, এই 5 নম্বর আইন 1908 সালের, এই মূল আইনের যে 26 ধারা, সে ধারার সংশোধন কিভাবে হবে, সেখানে কোড বলে উল্লিখিত এর 26 এর বিদ্যমান বিধান এখানে অতঃপর নিম্নরূপ নতুন সাবসেকশন 2 সংযোজিত হবে, মানে সাবসেকশন 1 এর পরে সাবসেকশন 2 আসবে কি, ইন এভরি প্লেন্ট ফ্যাক্টস শ্যাল বি প্রুভড বাই এফিডেভিট। তো এখানে লেখা আছে এফিডেভিট, এফিডেভিট মানে হলফনামা। এটার কারণে তিনি কনফিউজড হয়ে হয়তো বা দাবি করছেন যে আর সত্য পাঠ দিতে হবে না, হলফনামা দিতে হবে। আসলে ওনার দাবি সঠিক নয়। এখানে যেটা বলা হচ্ছে যে ইন এভরি প্লেন্ট ফ্যাক্ট শ্যাল বি প্রুভড, প্রমাণ করতে হবে মামলার আর্জিতে যে ঘটনা বর্ণনা করা হয়েছে সেইটা আগে বাদীকে আদালতে উপস্থিত হয়ে শপথ পাঠ করে জবানবন্দির মাধ্যমে দিতে হতো, মানে ওরালি। কিন্তু এই আইন সংশোধনের পর আর মৌখিকভাবে বাদীকে কোনো কি দিতে হচ্ছে না, জবানবন্দি দিতে হচ্ছে না। এখন বাদীকে কি দিতে হচ্ছে, একটা এফিডেভিটের মাধ্যমে জবানবন্দি দিতে হচ্ছে। অলরেডি আমাদের রাজশাহী কোর্টে আমি একটা মামলায় দাখিল করেছি, বাদীকে জবানবন্দি মুখে দিতে হচ্ছে না, এফিডেভিটের মাধ্যমে দিতে হচ্ছে। এটাই সেই এফিডেভিট যেটা মানে পিএইচ পর্যায়ে সাক্ষী শুরু হলে এটা দিতে হবে। তো এখানে মামলার শেষে যে ভ্যারিয়েশন মানে ভেরিফিকেশন বা সত্য পাঠ থাকে সেটাকে রিপ্লেস করছেন এটা দিয়ে। যদি সেটাকে রিপ্লেস করতো তাহলে এখানে লেখা থাকতো যে সাবস্টিটিউটেড বাই এফিডেভিট, তাহলে কি সাবস্টিটিউট হতো, ভেরিফিকেশন। ভেরিফিকেশন কথাটা এখানে তো নাই, যে ভেরিফিকেশনকে সাবস্টিটিউট করছে এফিডেভিট, এরকম কোনো কিছু না। আরজির কন্টেন্ট নিয়ে কোনো পরিবর্তন না এখানে। এই সিআরপিসি যে পরিবর্তনটা হয়েছে বেসিক্যালি প্রসিডিউর পরিবর্তন করেছে, কিন্তু মেন যে কন্টেন্ট সেগুলো নিয়ে কোনো পরিবর্তন আসেনি। প্রসিডিউর পরিবর্তনের মূল কারণ হচ্ছে মামলা যেন দ্রুত হয়। রনি আপু বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। তার মানে সত্য পাঠ থাকবে। এই কারণে আপনাদেরকে আমি বলি যে আপনারা শিওর না হয়ে না বুঝে কনফিউজ করবেন না আমাকে লাইভ ক্লাসে। আর আমার সাথে যদি আলোচনা করতেই চান ক্লাসের আগে আমার সাথে কথা বলেন। আমার নোটে অসঙ্গতি দেখলেন যে সত্য পাঠ কথাটা আছে, আমি এখনো সংশোধন করিনি, তাহলে নিশ্চয়ই আমার সাথে আপনাকে এই অ্যামেন্ডমেন্ট নিয়ে আগে কথা বলতে হতো। লাইভ ক্লাসে কথা বলে সময় নষ্ট করা বা কনফিউজ করার দরকার নেই। হ্যাঁ মিরাজ ভাই, কি বলবেন? মিরাজুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, স্যার বলছি যে নতুন ছাত্র হিসেবে তো স্যার আপনার তো অনেক অনেক ছাত্র, এই জন্য স্যার আসলে সবাইকে এভাবে সময় দেওয়া আসলে দুরূহ ব্যাপার। তো যাই হোক, আমি যেটা বলতে আপনার চাচ্ছি, আপনার জন্য নির্দেশনা, কে কথা বললো কে বললো না, আপনি সুযোগ নেবেন কথা বলার। লাইভ ক্লাসে আচ্ছা অবশ্যই কথা বলার চেষ্টা করবেন, বলেন। আচ্ছা তো না, তো এখন যেটা বলতে চাচ্ছি আর কি, যে স্যার এই যে অ্যামেন্ডমেন্ট এসব নিয়ে কি আমাদের খুব পরীক্ষায় খুব ইফেক্টিভ হবে? আমরা মূলত হ্যাঁ, যে যে পরীক্ষার জন্য যে প্রশ্ন প্যাটার্ন যে ধরনের, আমাদের সেখানে থাকাটাই মনে বেটার, আমি মনে করি, এটা ব্যক্তিগত আমার মতামত। হ্যাঁ না আর ঠিক সেই আছে। সাথে স্যার এখানে না সত্য পাঠ দিব না এভিডেভিট দিব, এটা তো গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন উনি অ্যামেন্ডমেন্টের কথা বললেন, অ্যামেন্ডমেন্টে সত্য পাঠ আছে, সত্য পাঠকে বাতিল করা হয়নি, এগুলো তো ক্লিয়ার হওয়া তো দরকার। সেই ওনার অ্যাপ্রোচও অ্যামেন্ডমেন্টটা ঠিক স্যার আছে। কতটুকু, এখন আমরা যে গতানুগতিক যে এসে যে ধাঁচে আমরা যে প্যাটার্নে পরীক্ষা দিচ্ছি, নতুন যে অ্যামেন্ডমেন্টটা এটা আইন আকারে এসে এটাকে হলো ইস্টাবলিশ হওয়ার জন্য স্যার এটা সময়ের ব্যাপার। তো সেটা এই আসন্ন লিখিত পরীক্ষায় এটার যদি নাও লিখি হবে, আমার গতানুগতিক যেভাবে আছে সেটাতে লিখলে কি আমি কি তাতে কি হলো মানে আমার নাম্বার পাবো না? এখানে যেমন না উদাহরণস্বরূপ বলি, না এখানে এ- স্যার আপনি কালকে যেটা শেখাইলেন মুলতবির বিষয়টা, হুম মুলতবি হুম, যে আগে 6টা থেকে এখন 4টাতে আসছে, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। এবং মুলতবির প্রশ্ন আসলে ডেফিনেটলি আমাদের 4টা দিয়ে করা উচিত, যে না নতুন আইন সম্পর্কে, কিন্তু হলো আমি যেহেতু এটা লিখিত পরীক্ষার্থীদের ব্যাস, তারা এইটুকু ম্যাডাম আমি খবর একটু বলতে রাখবে। চাই। জি 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 ভাই। বলেন বলেন। আচ্ছা ম্যাডাম, আমি একটু বলতে চাই, কালকে যে মুলতবি এবং যে ইসের বিষয় যে দুটো টপিকস নিয়ে কথা মানে হয়েছে, এটা কিন্তু গত 22 সালের 1-এর ক এবং 2-এর কতে দুইটা প্রশ্নই হয়ে গেছে। এখন এই প্রশ্নটা কতটুকু রিপিট হবে এটাও আমি স্যারকে অবশ্যই একটা মেসেজ করছি, আর দেখছেন কিনা আপনি জানি না। না এখানে সেখান থেকে একটা প্রশ্ন আসছে, 22 সালে আসছে, 23 সালে তো আসেনি, রিপিট হতে পারে। হ্যাঁ
এখন তো স্যার হচ্ছে যে ঠিক আছে স্যার, আমি কিন্তু আপনাকে মেসেজ করছি যে স্যার এটা কতটুকু ইফেক্টিভ, আর আমি আপনার অ্যাডভাইস চাচ্ছি, প্রত্যাশা করছি যে স্যার হলো ড্রাফটিং এবং ইসের বিষয়গুলো বিশেষ করে হচ্ছে যে আহ, ওই জায়গাগুলোতে আর কি আমি ব্যক্তিগতভাবে খুব হচ্ছে আমার জন্য উইকনেস আর কি বলে মনে করি, যেহেতু আমার পরীক্ষা আমি রেজাল্ট হয় নাই আমার রেজাল্ট, এই জন্য আর কি আমি তো হতভাগা একজন এরকম আর কি। আমি এটা এটা বারবার বলছি আপনাদের যে আমার রেজাল্টটা ফাইনাল টাচ নোটটা জাস্ট প্রবলেমেটিক কোশ্চেন এবং ড্রাফটিং কে ফোকাস করেই তৈরি করা হচ্ছে আপনাদের জন্য। সেটা অলমোস্ট ডান, সেটা রিভিশন চলছে। এবং ঠিক হলো আছে, স্যার আরেকটা বলতে চাই স্যার, আপনার যে এই ড্রাফটিং গুলো বর্তমানে যেটা আছে অ্যাজ ইট ইজ এভাবে যদি অ্যাপ্লাই করি, যদি আমি খাতায় লিখে আসি, তো স্যার সেটা তো মনে হয় বেটার, বেশ সাবলীল আছে এবং সুন্দর আছে আমার অবশ্যই কাছে মনে হয়। অবশ্যই এটা লিখে সেটা আসতে পারলে আপনি 10-এর মধ্যে 9 পর্যন্ত পাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, থ্যাংক ইউ স্যার এই ঠিক অ্যাডভাইসটার জন্য। ঠিক আছে। তো তাহলে আমি ক্লাসটা অগ্রসর হই। আপনারা আমার সাথে থিওরিটিক্যাল কোনো বিষয়ে যদি মানে নোটের বাইরে বা নোটের কোনো পয়েন্ট নিয়ে কথা বলতে চান, লাইভ ক্লাসে না বলে আমাকে অ্যাপ্রোচ করবেন, আমি সেখানে কথা বলবো। ঠিক আছে, কারণ এই যে ক্লাসটা ডিলে হচ্ছে, আজকে 12টা তো শেষ করতে পারবো না মেবি, ঠিক আছে স্যার। তারপরে চেষ্টা করছি। তো ঠিক আছে, আমরা মূল ক্লাসে ফেরত যাই। তার মানে এই না যে আপনারা লাইভ ক্লাসে কথা বলবেন না, অবশ্যই কথা বলবেন। কনফিউশন থাকলে অবশ্যই বলবেন আমাকে। কিন্তু যে জিনিসটা লাইভ ক্লাসের আগেই সমাধান করে নেওয়া উচিত। আর যে তো মনে করেন 8টা বা 8:30টার দিকে বা 9টাতেও যদি আমাকে অ্যাপ্রোচ করতেন, কল দিতেন যে স্যার এই জায়গায় মনে হয় এরকম আছে, একটু দেখবেন দেখবেন তো, তখন আমি সেটা দেখে নিব। আমারও ভুল হতে পারে। আইনে মানে একেবারে কনফিডেন্ট থাকার দরকার নাই, আমিও থাকবো না, আপনারও থাকার দরকার নাই। কনফিউশন থাকতেই পারে, সিনিয়র এই কারণে আছে, এই পেশাটাই হচ্ছে গুরু নির্ভর পেশা। গুরুর থেকে ক্লিয়ার হয়ে নিতে হবে একটা আইনকে। আহ, বাদী একভাবে বাদী পক্ষের আইনজীবী এক বক্তব্য দিবে, বিবাদী পক্ষের আইনজীবী আরেক বক্তব্য দিবে। মানে আইনের যে কোড প্রভিশন সেটাকে বাদী পক্ষ তার পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করবে ব্যাখ্যা দিয়ে, বিবাদী পক্ষ তার পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটাই হচ্ছে ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা। তার মানে আইনকে নিজের মতো করে তৈরি করে নিতে পারলেই সেটা ভালো আইনজীবী হওয়ার লক্ষণ। তারপরে বলছি সত্য পাঠ এটা অবশ্যই থাকবে। সত্য পাঠ দিতে হবে আর্জির ক্ষেত্রে, আর দরখাস্তের ক্ষেত্রে হলফনামা। সত্য পাঠে কি লেখা থাকে, হলফনামায় কি লেখা থাকে, সেটা আমি এই ড্রাফটিং এও আছে এই নোটের। আর যখন আমরা এসআর অ্যাক্ট পড়বো তখন তো সেখানে আরো আমি দেখতে পাবোই। তো আজকে যথারীতি ড্রাফটিং দিয়ে শুরু করছি। এইমাত্র ক্লাস শুরু হচ্ছে মনে করেন, ড্রাফটিং এর একটু ফান্ডামেন্টালস বিষয় আলোচনা হলো। এবার টপিক আসি, ড্রাফটিং। হ্যাঁ, তো এখানে নিজেদের মধ্যে কথা বললে নিজেদেরকে মিউট করে দিয়ে কথা বলেন, কারণ কানে আসছে। আরজি বা দরখাস্ত মুসাবিদা, এখানে দেখেন আরজি সংশোধনের জন্য দরখাস্ত মুসাবিদা, এটাও দরখাস্ত মুসাবিদা, এটাও দরখাস্ত মুসাবিদা, এটাও দরখাস্ত মুসাবিদা। তার মানে সিপিসি থেকে দরখাস্ত আসার সম্ভাবনাই বেশি। আর আরজি যদি আসে সেক্ষেত্রে এখানে 4টা কিন্তু দরখাস্ত লিখতে বলেছে, একটাও আরজি লিখতে বলেনি। 1 নম্বর যেমন আরজি সংশোধনের জন্য দরখাস্ত মুসাবিদা, আরজি আগেই হয়ে গেছে, আরজিতে কিছু ভুল ছিল সেটা সংশোধন চাচ্ছি, দ্যাটস অল। তাহলে 4টা হচ্ছে দরখাস্ত। তাই রনি আপু বললেন যে স্যার সবগুলাতেই তো দেখছি দরখাস্ত এবং হলফনামা, তাহলে সত্যপাঠ কোথায় আছে? হ্যাঁ, সত্যপাঠ এসআর একটা এর মধ্যে আছে। এসআর একটা ড্রাফটিং অংশ দেখেন আছে। তো আমরা পড়ি। তো এটা কি মামলা আমি দিয়েছি দেখেন, এখানে সাকসেশন মামলার একটা উদাহরণ দিয়েছি আমি, আমার একটা রিয়েল কেস। তবে হ্যাঁ, এই আরজি সংশোধন অপ্র মামলার ক্ষেত্রেও ফাইনাল টাচ নোটে থাকছে, আপনারা যেটা খুশি সেটা লিখতে পারেন। তো এখানে সাকসেশন মামলা, তাই এখানে যুগ্ম জেলা জজ, যুগ্ম বিজ্ঞ যুগ্ম, এখানে অনেকে অন্য ভাষা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আদালতে না এভাবে লিখি। অনেকে প্রথমে লেখে জেলা রাজশাহীর বলে আইনে মানে আদালতের নাম শুরু করে, তা আমি কমা দিয়ে রাজশাহী শেষে লিখি, এটা আমার স্টাইল। রাজশাহীতেও 2-3 ভাবে লেখে। তারপরে মোকাম শব্দটা লেখে, এর আগে প্রথমে লেখে মোকাম। মোকাম মানে আদালত কোথায়। আমি মোকাম শব্দটা ব্যক্তিগতভাবে এই শব্দটা আমার অপছন্দ, তাই আমি মোকাম শব্দটা কখনো আমার ড্রাফটিং এ লিখি না। আমি আইনজীবী হিসাবে আদালতে মোকাম শব্দটা কখনো ব্যবহার করি না। আমি ডিরেক্ট বিজ্ঞ দিয়ে শুরু করি, বিজ্ঞ যুগ্ম জেলা জজ প্রথম
ও জেলা ডেলিগেট আদালত। জেলা ডেলিগেট আদালত কেন বলছি? সাকসেশন মামলা ডেলিগেটেড পাওয়ার বলে এই মামলার ফাইলিং উনি নিতে পারেন, এবং এটা হচ্ছে মিস মোকদ্দমা নং এখানে 10/25। এটা যেহেতু দরখাস্ত, তার মানে 10 নম্বর মামলার আন্ডারে আমি একটা দরখাস্ত দিচ্ছি। দরখাস্তকারী গণ হচ্ছে ক। এখানে এখানে গণ আছে, গণ কেটে দিয়ে শুধু ক দিতে পারেন এখানে, বা ক সাথে খ যুক্ত করে দিতে পারেন, কারণ সাকসেশন মামলায় একাধিক যদি দরখাস্তকারী থাকে তাহলে ক খ একাধিক দিতে পারেন, বা শুধু ক এবং সাথে দিয়ে দিতে পারেন দিং। দিং মানে দিগড়, বা গং, দিং গং এরকম শব্দ ব্যবহার করতে পারেন। এভাবে থাকলেও সমস্যা নাই। প্রতিপক্ষ হচ্ছে নোটিশ বোর্ড, জেলা জজ আদালত, রাজশাহী, দিং। এই যে দিং মানে দিগড়। এবং অথবা আপনারা এখানে দিতে পারেন স্থানীয় জনসাধারণ। স্থানীয় জনসাধারণ এবং নোটিশ বোর্ডকে আমরা প্রতিপক্ষ করি মামলায়। কি কারণে? কারণ নোটিশ বোর্ডে একটা সমন আমাদেরকে গেঁথে দিতে হয় যেন সবাই দেখতে পায়, ওপেন। এই কারণে নোটিশ বোর্ডটাই হচ্ছে প্রতিপক্ষ। এরপরে বিষয়, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর আদেশ 6 বিধি 17 মতে আর্জি সংশোধনের প্রার্থনা। অর্ডার 6 রুলস 17 মতেই যতগুলো প্লেন সংশোধন সবগুলো করা যায়। এই কারণেই এটা উল্লেখ করা হয়েছে। আশা করি ফারুক ভাই বুঝতে পেরেছেন যে কেন আমি আদেশ বিধি উল্লেখের কথা বলেছি। আপনাকে এখানে আদেশ বিধি উল্লেখ না করলে কিন্তু হবে না। দরখাস্তকারীগণের পক্ষে বিনীত নিবেদন এই যে, কি বলছে যে অত্র দরখাস্ত মোকদ্দমাটি উত্তরাধিকার সনদপত্রের প্রার্থনায়। সাকসেশন সার্টিফিকেট মানে উত্তরাধিকার সনদপত্র বা ওয়ারিশন সনদপত্র। অত্র দরখাস্তকারীগণ বিজ্ঞ আদালতে দায়ের করেছেন। উক্ত আর্জিটি প্রস্তুতের সময় ভুলবশত প্রয়োজনীয় কিছু তথ্য বাদ পড়েছে এবং কিছু তথ্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে। এমত অবস্থায় আর্জি সংশোধন হওয়া একান্ত আবশ্যক, অন্যথায় দরখাস্তকারীগণের অপূরণীয় ক্ষতি সাধিত হবে। আমি এখানে ব্যবহার করেছি চলিত ভাষা, যেহেতু আপনি সকল প্রশ্নের উত্তর চলিতে লিখবেন, ড্রাফটিং আপনি চলিতেই লিখবেন, সাধু লেখার চেষ্টা করবেন না। উক্তরূপে আর্জি সংশোধিত হলে প্রতিপক্ষের কোনো ক্ষতির কারণ হবে না এবং মোকদ্দমার আকার, আকৃতি ও প্রকৃতির কোনো পরিবর্তন হবে না। এবার কেউ লাইনে আছেন কিনা? আচ্ছা, সুবর্ণ মল্লিক, আপনাকে লাইনে আসার সুযোগ দিয়েছি, একটু লাইনে আসবেন। হ্যাঁ, মিসেস মল্লিক লাইনে আসবেন। দিলরুবা আপু লাইনে আসবেন। রাত হয়ে গেলে সবাই ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ক্লাসে অন করে খাওয়া দাওয়া, ঘুমিয়ে যাওয়া, অন্যান্য কাজ। হ্যাঁ, শমন ভাই আসেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দিলরুবা আপু মেবি আছেন। জি স্যার। আচ্ছা, দিলরুবা আপু বলেন, এই যে এখানে আমি জি 4টা পয়েন্ট দিছি, এই কোনো পয়েন্ট কি বাদ দেওয়ার মতো আছে? খুবই ছোট্ট করে দিয়েছি, দেখেন আপনার নোটে মনে হয় আরো বেশি পয়েন্ট আছে। এখানে কিছু আপনার নোট থেকে কিছু, যেমন দরখাস্তকারীগণ নাম ছিল, এখানে নাম কেটে দিয়েছি আমি। এখানেও দেখেন আমি মেবি এখানে বেশি পয়েন্ট ছিল আগের নোটে, এখানে পয়েন্ট কমানো আছে, তাই না? জি স্যার। এর থেকে এর থেকে আর কমানো সম্ভব না। দেখেন কি মামলা, কেন দরখাস্ত দিলাম, এমতো অবস্থায় কি চাচ্ছি, এবং যেটা চাচ্ছি সেটা না দিলে আমার কি হবে। 4টা পয়েন্টে একেবারে অ্যাটলিস্ট এই 4টা পয়েন্ট আপনাকে দিতেই হবে। 4টা পয়েন্ট দিয়ে আপনার জি স্যার। দরখাস্তর মূল বক্তব্য শেষ। এবার কি সংশোধনী চাচ্ছেন? আরজির প্রার্থিত সংশোধনী সমূহ এখানে ক, খ, গ 3টা দিয়েছি। আপনি চাইলে এই শুধুমাত্র ক পয়েন্টটা দেন, আপনি খ গ বাদ দিয়ে জি দেন, স্যার। নো প্রবলেম। খ গ বাদ দিয়ে দেন, একটা শুধু লাইন দেন আপনার আরজি সংশোধন কতটুকু চাচ্ছে সেটা। আরজির 3 নং পাতায় তফসিল বর্ণনায় ক এর 4র্থ কলামে ভুলবশত লিখিত 20,000 সংখ্যাটি কর্তন হয়ে তদস্থলে 12,500 টাকা, 12,500 সংখ্যাটি সংযোজিত হয়ে আরজি সংশোধিত হইবে। হ্যাঁ, রনি আপু বলেন। স্যার এইখানে আমাদের কি এই শব্দগুলো মুখস্থ করার দরকার আছে? আমরা তো নিজেদের মতো একটা সংখ্যা দিতেই পারি।
যে কোনো একটা দিতে সংশোধন চাইতেছি। দিতেই পারেন, আপনি সংখ্যাও না যে দিতে 2 পারেন। নম্বর পৃষ্ঠায় আপ- এত নম্বর আপনি কলমে আপনি আমি এতটুকু সংশোধন চাচ্ছি। হ্যাঁ, আপনি বললেন যে 2 নম্বর পাতায় দরখাস্তকারীর নাম আহ খ ভুলভাবে খ লেখা আছে, যেটা ক হবে। অথবা লিখতে পারেন যে টাকার পরিমাণও লিখতে পারেন, ভুলবশত 20,000 আছে সেখানে 50,000 হবে, ইচ্ছা মতন। কারণ মানে মূল এটা আর্জি তো মুখস্থ আর করার আপনি কিছু নেই, এটা শুধু মুখস্থ নিজের করার তো মতো কিছু করে। নাই এখানে। জি স্যার। আপনি আবার এখানে বলতে পারেন যে এই অন্য কোনো ভাবেও সংশোধনী চাইতে পারেন অন্য জায়গায়। ঠিক আছে, ফাইনাল টাচ নোটে থাকবে এরকম। এটা তো অপ্র মামলায় যখন দিব তখন নামের বানানে ভুল আছে, বা এখানে বাদীর কাছে মানে কিছুটা নামের শেষে আলী হবে ইসলাম লেগে আছে, এই ছোট্ট একটা সংশোধনের কথা বলবো। এটা রিয়াল কেস দ্রুত দিয়েছিলাম ওই সময় নোটটা কমপ্লিট করার জন্য। ফাইনাল টাচ নোটে এরকম আরো 2-3টা দিয়ে দেবো, তাহলে আপনাদের ক্লিয়ার হবে যে আসলে সংশোধনীটা করতে হয় কি করে। আপনাকে মুখস্থ করার কিছু নাই, এই শব্দটার পরিবর্তে এই শব্দটা হবে, দ্যাটস অল, শেষ। একটা লাইন দিয়ে দেন, খ গ দেওয়ার দরকার নাই, কেটে দেন। খ গ দেওয়ার দরকারই নাই। কেন, কখন কেটে দিবেন আপনি? কখন কেটে দিবেন বা কম কখন লিখবেন? আপনি থাকুক এখানে, আপনি পড়েন, কম কখন লিখবেন পরীক্ষার খাতায়? 5 নম্বরের ড্রাফটিং আসছে, আপনার বেশি লেখার দরকার নাই। ড্রাফটিং আসছে 7 নম্বরের, একটু বেশি লিখলেন। বেশি লেখার জন্য তো আপনার কিছু থাকতে হবে, তাই না? তাহলে কখন জি স্যার। কমাবো কখন বাড়াবো বলে দেবে আপনার নম্বর কত দিচ্ছে ড্রাফটিং এ। ক্লিয়ার? জি স্যার আমরা তো এই মামলাটা সাকসেশন ছাড়াও যদি অর্থনী হিসেবে চিন্তা করি, সেই ক্ষেত্রে প্রথম লাইনটা কি চেঞ্জ করব? এখানে আপনি ইচ্ছা মতো একটা কিছু দিতেই পারেন, যেমন এটা যদি অর্থঋণ আদালতের হয়, যে এখানে মামলার আপনি দিলেন যে মামলার আর্থিক এখতিয়ার, মানে মামলায় ভুলবশত টাকার পরিমাণ 4 লক্ষ লিখিত হয়েছে, যেখানে 5 লক্ষ লিখিত হইবে, হয়ে গেল। অথবা টাকার পরিমাণ ভুলবশত 40,000 টাকা লিখিত হইবে, সরি, টাকার পরিমাণ ভুলবশত 20,000 টাকা লিখিত হয়েছে, তার পরিবর্তে 2 লক্ষ টাকা লিখিত হইবে, মানে একটা শূন্য মিস হয়ে গেছে। বুঝতে পারলেন? হতে পারে না? জি স্যার। জি। জি স্যার। একটা শূন্যের কারণে তো কম বেশি হতে পারে। তো মনে করেন যে 20,000 লেখা হয়েছে, ওখানে হবে 2 লাখ। বা এখানে লেখা হয়েছে মনে করেন যে 50,000, লেখা হবে 5 লাখ। তাহলে আপনি বললেন যে টাকার পরিমাণ ভুলবশত 50,000 লিখিত হইয়াছে, বা হয়েছে, সরি, লিখিত হয়েছে 20,000-এর পরিবর্তে সেটি আপনার 2 লক্ষ টাকা, বা 50,000-এর পরিবর্তে 5 লক্ষ টাকা, মানে শূন্যর কম বেশি আমি এখানে বোঝানোর চেষ্টা করছি, এবং আদালতকে বোঝানোর চেষ্টা করছি এটা সিলি মিস্টেক সবগুলোকে কি একটা। আমরা সূত্র মিস মোকদ্দমা থেকে নিয়ে আসবো? অর্থঋণের এখানে ক্ষেত্রেও কি সূত্রটা মিস মোকদ্দমা থেকে নিয়ে আসা যাবে? না, এখানে অর্থঋণের ক্ষেত্রে তখন মামলা হবে এই যে মোকদ্দমা নম্বর এত অর্থ, কথাটা থাকবে অর্থ, ইংলিশে হচ্ছে মানি, আর বাংলায় হলে অর্থ লিখতে হবে, আর এখানে মিস কথাটা লেখার তখন দরকার হবে না। আর সাকসেশন মামলাকে মিস মামলাই বলে, সাকসেশন মামলার নামই মিস মামলা। এখানে কি স্যার যদি সাকসেশন মামলার যদি এটা আরজি হইতো, আরজি মোসাবেদা হইতো, তাহলে প্রতিপক্ষ কাকে করতাম? তাও ওই যে স্থানীয় স্থানীয় জনগণ এবং নোটিশ বোর্ড। মানে আচ্ছা, আরজি মোসাবেদার মধ্যে প্রতিপক্ষ। আচ্ছা, আরজি যদি হয় সাকসেশন মামলার আরজিতে বিবাদী আপনার, মানে আপনার কম্পালসারি থাকতে হবে জেলা জজ আদালতে নোটিশ বোর্ড, এটা কম্পালসারি। তারপরে জি। স্থানীয় জনসাধারণ থাকবে, অথবা মানে নোটিশ বোর্ড হচ্ছে কম্পালসারি। আর আরেকটা থাকবে, অন্তত 2টা আপনাকে কি করতে হবে, বিবাদী করতে হবে। 1 নম্বর নোটিশ বোর্ড, আর 2 নম্বরে স্থানীয় জনসাধারণ অথবা স্থানীয় যে কোনো একটা ব্যক্তি। কখন আমরা এটা কি জেলা স্থানীয় প্রশাসক জনসাধারণ, এরকম কিছু করা, জেলা প্রশাসক সরি, করা যায় নাকি? জেলা না, প্রশাসক করা যায় কি? এখানে জেলা প্রশাসকের কোনো এখানে কাজ নাই। এখানে কাজ জেলা নাই, জজ আচ্ছা। আছে, জেলা প্রশাসক সেটা প্রশাসনের বিষয়, এটা পিওর সিভিল কেসের একটা বিষয়। তাই এখানে জেলা জজ জেলা দেখবেন, জজ। জেলা প্রশাসক এখানে আসবে না। ঠিক আছে? জি স্যার। আর এখানে স্থানীয় জনসাধারণ অথবা একজন স্থানীয় ব্যক্তিকে আমরা দিই। যদি মামলাটা একতরফা করার ইচ্ছা থাকে তাহলে স্থানীয় জনসাধারণ দিই, কেউ আসে না মামলায়, একতরফা হয়ে যায়। আর যদি মামলাটা একটু বাজেট বেশি হয় এবং দোতরফা করতে চাই, তাহলে স্থানীয় একজন ব্যক্তির নাম দিই। মনে করেন যে তাদের চাচা, মানে এই যে দরখাস্তকারী যিনি মৃত ব্যক্তির ভাই বা পরিবারের কাউকে দেওয়া হয়, যে ওয়ারিশ না,
কারণ ছেলে মেয়ে যদি থাকে তাহলে তো ভাই ওয়ারিশ হবে না, তাই না? জি। তো এই কারণে ছেলে মেয়ে এবং স্ত্রী মামলা করছে, এবং মৃত ব্যক্তির ভাইকে আমরা কি করে দিই, বিবাদী করে, প্রতিপক্ষ করে দিই। তখন ভাই এসে বলে যে হ্যাঁ, এই আমার ভাই মারা গেছে, এই আমার ভাইয়ের সম্পত্তি এরা তিনজনই পাবে। এভাবে সে একটা কি দিয়ে দেয়, লিখিত জবাব দিয়ে দেয়, এবং আমরা সলিলনামা দাখিল করে দিই। সঙ্গে সঙ্গে মামলা শেষ। মামলা দ্রুত 3 মাসের মধ্যে হয়ে যায়। অনেক পার্টি এসে বলে আমার 10 লক্ষ টাকা আছে, আমাকে 2-3 মাসের মধ্যে মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করেন। আমরা তখন এইভাবে তার একটা স্থানীয় ব্যক্তিকে করে দিই। একেবারে আপনার প্র্যাকটিসে চলে গেলেন তো, মামলা শেষ করতে পারবো না, নি তো এত ডিপে গেলে। স্যার আসলে আমাদের মুসাবিদাটা নিয়ে প্রবলেম, তো এইটা আসলে ডিপলি সবাই একটু বোঝার চেষ্টাই করছি। স্যার আমরা আচ্ছা, জানি যে সাকসেশন মামলা, অর্থঋণ মামলা এবং প্রবেট মামলা এটা সরাসরি জেলা জজ নিতে পারে। তো হ্যাঁ। আমাদের কোর্টে জেলা জজ, আমরা কি উপরে সরাসরি জেলা জজ আদালতে লিখে দিতে পারি, ডেলিগেটেড না দিয়ে যদি যুগ্ম জজকে না দিই? লেখা আপনার যাবে কিনা আদালতের নামটা? আপনার কোর্টে অ্যাকচুয়ালি হয় কিনা সেটা দেখবেন, জেলা জজ নাই কিনা। যদি না নাই, যেটা লেখাটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, জেলা জজ আমাদের নেয়, জেলা জজ আদালতে মামলা হয়, দেখছি মামলা করা। তা আমার এখানে যুগ্ম জেলা জজ নাই, এবং আমি বিভিন্ন গাইডে যুগ্ম জেলা জজের লিখতে দেখেছি বলে দিচ্ছি। আপনার রিস্ক নেওয়ার দরকার কি? আচ্ছা আচ্ছা, না স্যার আসলে তবে কনফিউশন হ্যাঁ, তো ক্লিয়ার হয়ে নিচ্ছি যে না এটা করা এখানে যাবে কি যাবে আপনার না। আপনার সিনিয়রকে জিজ্ঞাসা করবেন অ্যাকচুয়ালি যে বাস্তবে আসলেই জেলা জজ ফাইলিং নেয় কিনা সাকসেশন মামলার। যদি নাই তাহলে আপনি লিখবেন, নো প্রবলেম। না লেখাটা ভালো, এইটুকু বুঝলাম। না থ্যাংক লেখাই ইউ ভালো, স্যার। কারণ আমি যতগুলো খোঁজ নিয়েছি যুগ্ম জেলা জজই নাই। জেলা জজ নিজে কখনো ফাইলিং নেয় না, কাউকে না কাউকে দিয়ে দেয়। জেলা আসলে জজের অনেক চাপ। কোশ্চেন করার এটাই বড় কারণ যে আমরা কনফিউশন গুলো ক্লিয়ার করছি যে এই ভুলটা করব কি করব ঠিক না। আছে, আচ্ছা, এই মুহূর্তে একটা ঘোষণা দিচ্ছি, আজকে শুধুমাত্র টপিক এই 12 আলোচনা হবে, এবং কালকে একটা এক্সট্রা ক্লাসের মাধ্যমে বাকি টপিক গুলো ক্লিয়ার করব। জি স্যার, আজকে থ্যাংক শুধু ইউ। ড্রাফটিং নিয়ে কথা বলি, ঠিক আছে? এটা মেবি ভালো হবে। আচ্ছা, আর নাজমা নাহিদ আবার লাইন আসতে চাচ্ছেন, বলেন। দ্রুত আসতে হবে লাইনে। আচ্ছা, আমি ক্লাসটি অগ্রসর হই। হ্যাঁ, নাজমা নাহিদ আপনি লাইনে এসেছেন, বলেন। হ্যালো। হ্যাঁ, বলেন। জি। ওই ডেলিগেটেড কথাটা কি, এটা কি মহানগরের জন্য সব জায়গাতেই চলে নাকি এটা? আবারও বলছি, মহানগর মানে মহানগর এলাকার জন্যও জেলা জজই কিন্তু মামলা নেয়। এবং যদি দায়রা জজের কথা বলি, মহানগর দায়রা জজের কোনো কি নাই, সিভিল এখতিয়ার নাই। তাহলে মহানগরের জন্য মানে যুগ্ম জেলা জজ, যদি বলি যুগ্ম জেলা জজ কিন্তু মহানগরের বাইরে সকল ক্ষেত্রেই কিন্তু যুগ্ম জেলা জজের কাছে মামলা হয়। ক্লিয়ার? জি জি, হয়, ক্লিয়ার। কিন্তু ডেলিগেটেড কথাটা আমি দেখি নাই লেখা, এই জন্য বলছিলাম। মানে আমি আপনি বলছিলাম কি এটা কি আপনি কি সাকসেশন মামলা দেখেছেন, ফাইলিং, রিয়েল ফাইলিং? দেখছি স্যার। তাহলে আপনি আবার সেটা দেখেন, অথবা আপনার এলাকার সিনিয়রকে বলবেন যে সাকসেশন মামলায় ডেলিগেট কোর্ট কেন লিখতে হয়, কি ব্যাখ্যা দিচ্ছেন দেখেন। আচ্ছা স্যার, আচ্ছা। আর এই নোটিশ বোর্ডটা একটু ক্লিয়ার হলো না, মানে এই প্রতিপক্ষ বানানো হচ্ছে কোন কোন ক্ষেত্রে, প্রতিপক্ষে এই নোটিশ বোর্ডকে বানানো হবে কোন কোন মামলার ক্ষেত্রে? এই সাকসেশন মামলার ক্ষেত্রে শুধুমাত্র। কেন করা হবে, মনে করেন একজন ব্যক্তি মারা গেছে, তার ওয়ারিশরা এসে বলছে যে এই মৃত ব্যক্তির আমরা শুধু ওয়ারিশ, আর কেউ নাই। তো এইটা নোটিশ বোর্ডে দেওয়া হয়। এই যখন সমন যাবে, সমন একটা স্থানীয় জনসাধারণের কাছে যাবে, অথবা কোনো স্থানীয় ব্যক্তির কাছে যাবে প্রতিপক্ষ হিসাবে, এবং নোটিশ আচ্ছা বোর্ডে স্যার, একটা ওকে কি দেওয়া হয়, নোটিশ বোর্ডে ওপেন করে দেওয়া হয় যেন সবাই সেটা দেখতে পায়, যেন দেখতে পাই। জি স্যার, ওকে স্যার। পরে কেউ এসে যেন আপত্তি দিতে না পারে যে আমি এই মামলা সম্পর্কে জানতাম না। তখন আমরা দরখাস্তকারী পক্ষ দাবি করবো যে নোটিশ ওকে বোর্ডে স্যার, তো দেওয়াই ছিল, ক্লিয়ার স্যার। বুঝতে পারেননি, এটা ওপেন করা থাকে যে এই মৃত ব্যক্তির পক্ষে এই এই তিনজন ওয়ারিশন হিসাবে দাবি করছে, এর বাইরে কেউ আছেন কিনা, এই কারণে নোটিশ বোর্ডে দেওয়া হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অগ্রসর হয়। এবার দেখেন, আমি আর একটু 1 থেকে 4 নম্বর যে পয়েন্ট প্রথমে দিয়েছি, হ্যাঁ, এখানে মহনুদ্দিন
আপনি হাত উত্তোলন করেছেন। তারপরে মিরাজ ভাই আবার হাত উত্তোলন করেছেন। হ্যাঁ, মোহন জি ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর ভাই বলেন। জি, স্যার মোবাইল ঠিক আছে স্যার। এই যে এখানে লিখলেন স্যার মিস মোকদ্দমা নম্বর লিখছেন স্যার, এখানে মিসটা কি লেখা বাধ্যতামূলক নাকি যদি লিখি সাকসেসর মোকদ্দমা নম্বর যদি লিখি কি ভুল হবে? কোনো কোনো সমস্যা নাই, সাকসেশন জি আর থাকলেই হবে। আরেকটা হলো স্যার, এই যে প্রথম ও সরি যুগ্ম জেলা প্রথম, এই প্রথম শব্দটা যদি না লিখি দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ যে কোনো একটা লিখি, যদি প্রস্তুত উল্লেখ না থাকে সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, আপনি প্রথম লিখবেনই না, এমনি যুগ্ম জেলা জজ কথাটা লিখলেই হবে, ডেলিগেট না লিখলেও হবে। আপনি এতটুকু লেখেন, যুগ্ম জেলা জজ আদালত, ঠিক আছে? আচ্ছা না, এতটুকু আমরা লিখলেই হবে। যে আমাদের ঢাকাতে যে সার্চ প্রকার মানে এই যে ডেলিগেট শব্দটা কিন্তু উল্লেখ থাকে না আমাদের ঢাকাতে। আমাদের এখানে থাকে স্যার তৃতীয় যুগ্ম জেলা দল সিলভার ঢাকা থেকে। সাকসেশন মামলায় আর জি স্যার, জি একটাই কোড আমাদের ঢাকা স্যার, তৃতীয় যুগ্ম, মানে এই কোডে শুধু গেল সাকসেশন যারা মামলা নেই। যারা ডেলিগেট শব্দের অর্থ বুঝেন সিনিয়ররা দেখবেন যে ডেলিগেট শব্দটা উল্লেখ করে। যারা জানেন না তারা হয়তো উল্লেখ করেন না বা ইচ্ছা করে উল্লেখ করেন না। মানে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কারণ ওই কোর্টেই মামলা সাকসেশন হয়, কিন্তু ওই কোর্টকে ডেলিগেট কোর্ট বলে। তবে আপনি সাকসেশন সার্টিফিকেটটা দেখবেন। ওইখানে সাকসেশন উল্লেখ আছে। সার্টিফিকেট যখন ইস্যু করা হবে, হ্যাঁ, এই যে সাকসেশন সার্টিফিকেট এই ধরনের কালারের হয়, এই কালারের সাকসেশন সার্টিফিকেটে দেখবেন অবশ্যই কোর্টের নামে ডেলিগেট শব্দটা থাকবে। কোনো লয়ার যদি আরজিতে ডেলিগেট শব্দ ব্যবহার নাও করে, সার্টিফিকেটের উপরে অবশ্যই ডেলিগেট শব্দ থাকবে, কারণ এটা হাইকোর্ট ফর্ম তৈরি করেই দিয়েছে। আমি কি সঠিক বললাম? জি স্যার ঠিক বলছেন স্যার। স্যার এবার এবার সঠিক আছে। জি, স্যার আরেকটা হলো স্যার, ওই যে যে ধারা 26 যেটা বললেন সংশোধনের মধ্যে এফিডেভিট উল্লেখ করা হয়েছে মানে লিখিত ভাবে, তাহলে এখন কি মানে আরজি থেকে সত্যপাঠ প্লাস হলফনামা দুইটাই কি হবে লিখিত ভাবে? আমি কি একবার এই কথা বলেছি? না এই যে আমরা তো যে হলফনামাটা আগে তো এটা মৌখিকভাবে বলতে, এখন না বললেন স্যার আপনার লিখিত ভাবে দিতে হবে, সেটা বললাম আর কি। হ্যাঁ, আমি সেটাও বলিনি, আপনি ওই সময় কেন এই কথাটা তুললেন না? আমি স্যার ওই সময় স্যার আমি হাত তুলছিলাম অবশ্যই, ইয়ে করলাম। আচ্ছা, এখন ক্লিয়ার করি আমি। আমি নোটের লাস্টে যে লিস্ট দিয়েছি না, শেষে সত্য পাঠ দিতে হবে, হ্যাঁ সত্য পাঠ দিতে হবে, এবং সেখানে আরজিতে শুধু সত্য পাঠ দিতে হবে, হলফনামা দিতে হবে না। অ্যামেন্ডমেন্টে যেটা বলা হয়েছে সেখানে হচ্ছে মামলা আরজিতে তো সত্য পাঠ দিয়ে শুরু হলো, ঠিক আছে, কিন্তু এই লাইনটা কেন দিল যে মামলার জবানবন্দি আগে মৌখিকভাবে দিতে হতো বাদীকে। মামলা জবানবন্দি কখন? মামলা প্রমাণের সময়, পিএইচ যখন শুরু হয় তখন, শুনানির সময় সাক্ষী প্রমাণ যখন শুরু হয় তখন সাক্ষী হিসেবে আদালতে দাঁড়িয়ে মৌখিকভাবে জবানবন্দি দিতে হয়। সেটা আর এখন দিতে হচ্ছে না। এই অ্যামেন্ডমেন্টের পরে কি করতে হচ্ছে? একটা এভিডেভিটের মাধ্যমে বাদীর যে মৌখিক বক্তব্য সেটা লিখিত আকারে লিখে এভিডেভিট করে নোটারি পাবলিকের মাধ্যমে এভিডেভিট করে সেটা আদালতে জমা দিতে হয়। দিস ইজ মাই এভিডেভিট বা রিটেন ফরম্যাট অফ মাই এক্সামিনেশন ইন চিফ। এটাকে কি বলা হচ্ছে? এক্সামিনেশন ইন চিফ, মানে জবানবন্দি। কার জবানবন্দি? বাদীর জবানবন্দি। কিন্তু অন্যান্য যে সাক্ষী আছে বাদীর, যেমন দখলী সাক্ষী থাকে না কোনো কোনো মামলায়, নিরপেক্ষ সাক্ষী, জি তাদের কিন্তু জি মৌখিকভাবে জবানবন্দি দিতে হবে। শুধুমাত্র এটা বাদীর জন্য প্রযোজ্য। কেন? বাদী প্লেন্টের যে ফ্যাক্ট বা ঘটনা সেটা শুধুমাত্র বাদী এভিডেভিটের মাধ্যমে দিতে পারে, এবং সেটা বাদীর প্রমাণ করার দায়িত্ব তাই। এবং দখলী সাক্ষীকে ওরালি এসে আদালতে জবানবন্দি দিতে হবে। এবং বাদী লিখিত জবানবন্দি দিলেও তাকে কিন্তু ক্রস এক্সামিনেশন করা যাবে মৌখিকভাবে। ক্লিয়ার হলো এবার বিষয়টা? এটা বলা হচ্ছে অ্যামেন্ডমেন্টে। এটা হলো স্যার তাহলে সাক্ষীর ক্ষেত্রে মানে সাক্ষীর পর্যায়ে ফাইলিং পর্যায়ে না, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, সাক্ষী পর্যায়ে, এটা ফাইলিং এর ম্যাটার না। অ্যামেন্ডমেন্ট আর ফাইলিং বুঝতে এর পারছি কোনো কন্টেন্ট নিয়ে, মানে একটা আরজিতে কি থাকবে কি থাকবে না এই নিয়ে কোনো কি নাই, অ্যামেন্ডমেন্ট নাই, শুধু প্রসিডিউর নিয়ে অ্যামেন্ডমেন্ট হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছি স্যার। আ- ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা, ধন্যবাদ। এরপরে দেখেন, আপনার এই যে প্রথম থেকে যে সবুজ অংশটুকু আপনাকে দিতেই হবে, এরপরে আপনি আবার আসবেন নিচে সবুজ অংশটুকু। অতএব উপরোক্ত বিষয়াদি বিবেচনা পূর্বক ন্যায় বিচারের স্বার্থে দরখাস্তকারীগণের পক্ষে আরজি সংশোধনের দরখাস্তটি মঞ্জুর
করতে, এখানে করিতে আছে, করতে হবে। বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। আর আমি বাস্তবে সিভিল মামলার ক্ষেত্রে সাধু ভাষা ব্যবহার করি, ক্রিমিনাল মামলার ক্ষেত্রে চলিত ভাষা ব্যবহার করছি। তা এখানে সাধু ভাষার যে ফরম্যাট ওইটা কপি পেস্ট করা হয়েছে, এখানে একটু সংশোধন লাগবে, রস্বইকারটা কেটে দেন। তাহলে এই অংশটুকু কিন্তু প্রার্থনা, প্রার্থনা আপনাকে দিতেই হবে, প্রার্থনা না দিলে কিন্তু হবে না। এরপরে আপনাকে হলফনামা দিতে হবে। কেন হলফনামা দিতে হবে? কারণ এটা একটি দরখাস্ত। তাই বাস্তবে এই ধরনের দরখাস্ততে হলফনামা না দিয়ে সত্যপাঠ দিয়েও চালিয়ে দেয়, দেখি, আদালত কিছু বলে না। কিন্তু এখানে আইনত হলফনামা দিতে হবে। হলফনামাতে এই যে নাম ঠিকানা দিয়ে দিতে হবে। তারপর শপথ পূর্বক এই মর্মে ঘোষণা করতেছি যে এই বক্তব্যগুলো অবশ্যই থাকতে হবে। হলফনামাতে এই বক্তব্যগুলো অবশ্যই থাকতে হবে এবং হলফকারী স্বাক্ষর দিতে হবে। তারিখ দিলেন, হলফকারী আমার সামনে স্বাক্ষর করলো, আমি শনাক্ত করলাম, অ্যাডভোকেট এই কথা বলবে, এবং এই পাশে সে হলফকারী পরিচালনাকারী কর্মকর্তা মানে আদালতের সেরেস্তাদার এসে বলবে যে এত তারিখে আমার সামনে এতটার সময় স্বাক্ষর করলো। হলফনামার এই যে কন্টেন্ট, হলফনামার এই যে কন্টেন্ট, এই কন্টেন্টটা আপনাকে যখন বেশি নম্বরের জন্য প্রশ্ন আসবে, যতটুকু আমি সবুজ করলাম পুরোটাই দিতে হবে। 7 নম্বরের জন্য যদি প্রশ্ন আসে, 8 নম্বরের জন্য, 9 নম্বর বা 10 নম্বরের জন্য যদি কোনো ড্রাফটিং আসে, আপনাকে হলফনামা পুরোটাই দিতে হবে যদি দরখাস্ত আসে। এখন যদি আসে 5 নম্বরের জন্য, তাহলে কি আমি পুরো হলফনামা দিব? পুরো হলফনামা দিব না, জাস্ট হলফনামা শব্দটা লিখে দিব এবং এই হলফনামা শব্দটা দিয়ে দেব। যদি লিখার সময় না পাই, হলফনামা শব্দটা দিয়ে দিলেই আমি বুঝিয়ে দিলাম যে এখানে হলফনামা হবে। হলফনামা দিয়ে নিচে ডট ডট দিয়ে দেব। হলফনামা দিয়ে এরকম নিচে কয়েকটা ডট দিয়ে দেব, তার মানে আমি বুঝিয়ে দিলাম এখানে হলফনামা হবে। হলফনামার কন্টেন্ট কি হবে, অ্যাকচুয়াল কন্টেন্ট দেওয়ার দরকার নাই। যদি আবারও বলছি 5 বা তার কম নম্বরের জন্য দরখাস্ত আসে, 5 বা 4-এর জন্য, হলফনামা লিখে নিচে ডট ডট দিয়ে দিলাম। হলফনামায় কি লিখতে হবে এটা লেখার দরকার নাই। তো হলফনামা জাস্ট শব্দটাই এনাফ। কিন্তু বেশি 10 নম্বরের জন্য আসলে পুরো হলফনামা লিখতে হবে। নম্বরের উপর ভিত্তি করে আপনি কতটুকু দিবেন। এরপরে আরজি খারিজ আদেশ সরাসরি রদ রহিত পূর্বক মোকদ্দমা পুনর্বহালের জন্য দরখাস্ত মোসাবেদা। একটা বাদীর আরজি খারিজ করে দিয়েছে, আদালতকে আমি এখন বলবো ইওর অনার, এই আরজিটা খারিজ হয়ে গেছে, এই আরজিটা আবার কি পুনর্বহাল করেন এবং আরজির আদেশ, খারিজ আদেশটা রদ করেন। রদ করেন মানে থামান, এবং রহিত করেন মানে বাতিল করেন। রদ রহিত মানে বাতিল করে দেওয়া। তাহলে খারিজ আদেশ যদি বাতিল হয়ে যায়, তাহলে মামলাটা আবার পুনর্বহাল হবে, মানে মরে গেছে মামলা আবার জীবিত হবে। এটাকে পুনর্বহাল বা রিভাইভ বলা হয়। তো রিভাইভ কত ধারায় করতে হবে? আদেশ 9-এর বিধি 9-এর ক আমরা সরাসরি করব, তাই বিধি 9-এ আছে হচ্ছে সরাসরি না, আর বিধি 9-এর ক আছে সরাসরি। যেহেতু দরখাস্ত, তাই মামলা নাম্বার দিব। এখানেও যুগ্ম জেলা জজ প্রথম আদালত রাজশাহী, এটা আমার রিয়েল কেস থেকেই দেওয়া হয়েছে। এখানে আমি বাদী বিবাদীর নাম উল্লেখ করেছি। বাদী বিবাদীর নাম উল্লেখ করলে কি সমস্যা? কোনো সমস্যা নাই। পরিপূর্ণ ঠিকানা জাস্ট ইউজ করা যাবে না। পরিপূর্ণ ঠিকানা ইউজ করলে আপনি হয়তোবা পরীক্ষককে মেসেজ দিচ্ছেন যে এটা আমার ঠিকানা, আমার সাথে যোগাযোগ করুন, আমি অসৎ উপায় অবলম্বন করতে ইচ্ছুক, মানে আপনাকে টাকা পয়সা দিয়ে পাশ করতে ইচ্ছুক, এই ধরনের একটা মেসেজ চলে যায়। তাই আমি মানে পূর্ণ স্যার, নাম ঠিকানা ব্যবহার করতে নিষেধ করছি। বলেন। স্যার, এই ক্ষেত্রে আমি একটু বলছিলাম যে আমরা যুগ্ম জেলা জজ আদালত, আদালতের নামটা কি লিখবো? ধরেন আমি কোন বার থেকে আসছি সেটা তো তাহলে প্রুফ হয়, সমস্যা নাই, লিখেন নিজের লেখা বারের যাবে। লিখলে, নিজের বারের নাম আমি লিখলে আমি সেখানে যদি না অনেকেই। লিখি তাহলে কি ভুল হবে? ধরেন আমি ক দিয়ে দিলাম যে আদালত ক, খ, না না তাহলে কি না, ভুল জেলা, হবে? আপনি জেলার নাম দেন, জেলার নাম দেন। জেলার নাম কেন দিবেন? একটা জেলায় তো অনেকেই পরীক্ষা দিবে, ঠিক আছে? এই কারণে এটা ম্যাটার না, স্পেসিফিক হয় না। বার স্পেসিফিক হলে কোনো সমস্যা নাই। হ্যাঁ মিরাজ ভাই, আপনি লাইনেই আছেন, কথা বলেন। স্যার বলছি যে আরজি ক্ষেত্রে লেখার ক্ষেত্রে স্যার প্রথম পেজ যেখান থেকে শুরু করলাম, যে স্টাইলে লেখা আছে আপনার সেটা থেকে
প্রথম পেজে লিখে অপর পৃষ্ঠায় কি লেখা যায় হচ্ছে যে বাকি অংশ নাকি ওই হ্যাঁ, পিছনের যে আরজি আরজি লেখার যে নিয়ম সেটা হচ্ছে আপনি প্রথম যে 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 জায়গা থেকে শুরু করবেন, ফ্রেশ পাতা থেকে শুরু করবেন। দেখেন এটা ফ্রেশ পাতা থেকে শুরু হয়েছে, তার মানে লিখার মাঝখান হুম, থেকে শুরু করবেন না, ঠিক আছে? এটা বক্তব্য। এখন আর এটা মনে করেন একটা সাদা পেজ, আপনি আপনার বক্তব্য আমি এই পাশে লিখলাম, হ্যাঁ, এই পাতার কি অপর পৃষ্ঠায় লিখবো কিনা, হুম, এই তো আপনার বক্তব্য। হ্যাঁ, জি হ্যাঁ, জি 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 তো স্যার। এখানে আপনি যখন বাস্তবে মামলায় ড্রাফট করছেন তখন শুধুমাত্র এক পৃষ্ঠা লিখতে হয়, অপর পৃষ্ঠা লিখতে হয় না। কিন্তু পরীক্ষার খাতায় আপনি অপর পৃষ্ঠাতেও জি, লিখবেন এবং 2-3 পাতা লিখতে হলেও লিখবেন, নো প্রবলেম। ঠিক আছে, থ্যাংক ইউ পরীক্ষার স্যার। পাতায় ব্যাক এটাই, মানে কোনো পেজের ব্যাক পেজ ফাঁকা রাখা যাবে না, কন্টিনিউয়াস লিখতে হবে। জি স্যার, থ্যাংক ইউ। এটা স্যার কনফিউশন হচ্ছিল আমার। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কনফিউশন থাকলে অবশ্যই দূর করে নেবেন, মেসেজের মাধ্যমে দূর করে নেওয়ার চেষ্টা করবেন। জি 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 স্যার। ঠিক আছে, তো এখানে দেখেন কি হয়েছে। দরখাস্তকারী বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে, সূত্রে বর্ণিত মোকদ্দমাটি অত্র দরখাস্তকারী বাদী বিবাদীর বিরুদ্ধে দখল পুনরুদ্ধারের জন্য করেছে। তাহলে কি মামলা? দখল পুনরুদ্ধারের 9ধারী মামলা। বাদী সতর্কতার সাথে মোকদ্দমাটি পরিচালনা করে আসছে এবং প্রতিটি ধার্য তারিখে নিয়মিত অ্যাডভোকেট হাজিরা প্রদান সহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে। মানে হ্যাঁ, তো বিরতির আগে যেটা আলোচনা করছিলাম আসসালামু আলাইকুম যে স্যার। বাদী, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার নোয়াখালী এরিয়া তো যে আমরা যে জুনিয়র সিনিয়রদের সাথে ইয়ে করি, উনি আমার মুরব্বী হচ্ছে অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ভুঁইয়া, সিভিল হ্যাঁ সিভিল সেকশনে। হ্যাঁ, উনিও উনিও এই যে আপনি যেভাবে দিচ্ছেন এভাবে পে করতেছে, এগুলাতে ভুল হচ্ছে না। আর যেতে সত্যপাঠ থাকে আর কোনো দরখাস্তের মধ্যে হলফনামা দিয়ে থাকেন। আর আমি অনেকগুলা ওনার আরজি এবং এই দরখাস্ত গুলা আমি অনেক সময় নিজেই টাইপ করে দিতাম, এটাতে কোনো ভুলের কিছু নাই স্যার। দুইটা এক জায়গা আমি থেকে দুইটা একসঙ্গে হয় কখনো বলেন? না, হবে না স্যার। হবে আপনার না। আপনার 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 থিওরিটাই কালকে ঠিক স্যার। আপনার সিনিয়রকে জিজ্ঞাসা করবেন যে স্যার এই 25 সালের অ্যামেন্ডমেন্টের পর একসাথে হবে কিনা, ঠিক আছে? না, আমি আমি তো ধরেন ওই যে এমসিকিউ দিবার আগে দিয়ে টাইপ করছি, ওই ধরনের কিছু উনি দেয় নাই। ওনার কাছে অনেক মামলা আছে সিভিল সেকশনের, না না, অনেক মামলা স্যার। অ্যামেন্ডমেন্ট হলো কিন্তু এই মাসের 8 তারিখে। এই মধ্যে তো আর যায়নি স্যার। কালকে জিজ্ঞাসা করবেন, করে আমাকে মেসেজ দিবেন। আপনারা যাবো না তো প্রতিটা স্যার। জেলার, আপনারা প্রতিটা ফোন করবেন সিনিয়রকে দিনে। জি স্যার। আচ্ছা স্যার। আপনারা যারা শুনছেন নিজ নিজ জেলার সিভিল লয়ারের সাথে যোগাযোগ করবেন বা সিনিয়রকে ফোন দিয়ে জেনে নেবেন যে বর্তমানে 25 সালের যে অ্যামেন্ডমেন্ট হলো সিপিসি 8 মে, এর পরে কোনো আরজিতে হলফনামা ড্রাফটিং না উভয় দিতে হবে, মানে সরি, সত্যপাঠ না হলফনামা দিতে হবে না উভয় দিতে হবে। সেটা আপনারা জেনে আমাকে জানাবেন মেসেজ দিয়ে, তাহলে একটা সার্ভে হয়ে যাবে আমাদের। আমি যেটা বুঝি যেটা জানি সেটা আপনাদের দিলাম। তোফাজ্জল সাহেবের শব্দ হচ্ছিল, আপনাকে মিউট করে দিলাম। মানে খুব কাছে ধরলে নাকের নিঃশ্বাসের শব্দ রেকর্ড হয়ে যাবে এবং আমার যেহেতু হেডফোন কানে আছে আমার সমস্যা হয়, মানে মনোনিবেশ করতে সমস্যা হয় খসখস খসখস শব্দ হলে। তো দেখেন 2 নম্বর পয়েন্টে বলেছে বাদী ঠিকভাবে মামলা চালাচ্ছিল কিন্তু একবারই সমস্যা হয়েছে ওর অনার। কত তারিখে? 17/6/2025। আপনারা দিবেন 28/6/2025। দেখেন ডেটটা কাছাকাছি দিয়েছি এবং আপনি ড্রাফটিং এ একটা রেলিভেন্ট ডেট পাচ্ছেন 1 সপ্তাহ আগের বা 10 দিন আগের। এই তারিখ মোকদ্দমার শুনানি, চূড়ান্ত শুনানির জন্য বিজ্ঞ আদালত দিন ধার্য করেন। উক্ত ধার্য তারিখে বাদী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। আচ্ছা, যদি এখানে আপনারা কোর্টের নাম চট্টগ্রাম লিখেন তাহলে এখানে নিশ্চয়ই রাজশাহী মেডিকেল কলেজের কথা লিখবেন না, আপনার এলাকার মেডিকেল কলেজের কথা লিখবেন বা অন্য কোনো প্রতিষ্ঠান কথা লিখবেন বা অন্য কোনো কারণ দেখাবেন। আর রংপুরের যদি হয় রনি অপদের, তাহলে আপনি কি লিখবেন? রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল লিখবেন। ফলে বাদী বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদানের জন্য উপস্থিত হতে পারেননি।
তাহলে মোকদ্দমার চূড়ান্ত শুনানির জন্য ধার্য দিনে আদালতে বাদী পক্ষ গরহাজির থাকায় বিজ্ঞ আদালত মোকদ্দমাটি খারিজ করেন। দেখেন ছোট ছোট পয়েন্ট, ছোট ছোট বাক্যের মাধ্যমে এক লাইনে এক একটা পয়েন্ট শেষ করেছি। এমতো অবস্থায় আর্জি খারিজ আদেশটি, যেহেতু খারিজ করে দিয়েছেন, খারিজ আদেশটি রহিত করেন। রদ মানে থামিয়ে ফেলে, রহিত মানে বাতিল করে দেন। মোকদ্দমাটি পুনর্বহাল করেন মানে মরে গেছে যে মামলা সেটা আবার জীবিত করেন, বাতিলের খাতা থেকে আবার চালু করেন। অন্যথায় দরখাস্তকারী বাদী পক্ষের অধিকার খর্বিত এবং অপূরণীয় ক্ষতি সাধিত হবে। আবার খসখস শব্দ হচ্ছে কারো, শিববীর ভাইয়ের শব্দ হচ্ছে। অন্যান্য আইনানুগ বিষয় ও বক্তব্য শুনানিকালে উপস্থাপন করা হবে। আপনাদের হেডফোন যখন আপনি নাকের আশপাশে এভাবে নড়াচড়া করবেন বা ফোনটা নড়াচড়া করবেন, মুভমেন্ট করলে বাতাসের শব্দ আমার কানে আসবে, কারণ খুবই অ্যাক্টিভ আমি মাইক্রোফোন ইউজ করি। অতএব উপরোক্ত বিষয়াদি বিবেচনাপূর্বক, এটা হচ্ছে প্রার্থনা অংশ। এখন যেটা আমি বলছি এটা একটু ভিন্ন কালি দিয়ে ইয়েলো হাইলাইট করি। অতএব উপরোক্ত বিষয়াদি বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে, দেখেন আমি একই বক্তব্য বারবার বলি, বাদী পক্ষের আর্জি খারিজ আদেশ সরাসরি রহিত মোকদ্দমা পূর্বক মোকদ্দমাটি পুনর্বহালের দরখাস্তটি, তারপরে কি লিখবো, মঞ্জুর করিতে বিজ্ঞ আদালতের মর্জি হয়। অতএব এই যে প্রার্থনার গ্রিন অংশটুকু ন্যায় বিচারের স্বার্থে পর্যন্ত, আর এই যে মর্জি হয় একই থাকবে প্রতিটা জায়গায়। আর্জি হোক, সরি দরখাস্তের ক্ষেত্রে একই হবে। আর্জির ক্ষেত্রে কিন্তু প্রার্থনার 3-4টা পয়েন্ট হবে, ডিগ্রি চাওয়া হবে, তাই ক খ গ ঘ এরকম 3-4টা পয়েন্ট ব্যবহার করি আমরা। আর দরখাস্তের ক্ষেত্রে কিন্তু এই সেম ভাষা, সিভিল এবং ক্রিমিনালের ক্ষেত্রে একই ভাষা হবে। আর এই যে হলুদ অংশটুকু কিন্তু প্রশ্নের উপর নির্ভর করবে যে এখানে কি কথাটা লিখতে হবে, কেননা যা চাইবে তাই তো আপনি, মানে প্রশ্নে যা চাওয়া হবে তাই আপনাকে এখানে লিখতে হবে, আদালতের কাছে আপনি চেয়ে নিচ্ছেন। এবারে হলফনামা দিতে হবে, যেহেতু এটি একটি দরখাস্ত, হলফনামায় কি থাকে অলরেডি একবার পড়ে দিয়েছি, আর দরকার নাই দেওয়ার। এখানে তারিখটা মনে রাখবেন, আমি তারিখ দেখেছি 17/6, এখানে 26/6। 26/6 কেন দিলাম? 28/6 পরীক্ষা, কারণ 28/6 শনিবার, আমি বৃহস্পতিবারের একটা ডেট দেখাচ্ছি, ওই দিন আদালত চলছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, স্যার 26/6 না দিয়ে 28/6 দিলে কি সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। আপনি যদি মনে করেন যে ওইদিকে যে ডেট আর এইদিকে ডেটের মধ্যে অন্তত আপনার 1 সপ্তাহ বা 10 দিন বা 20 দিনের পার্থক্য করতে হবে। যদি আপনি 1 মাসের বেশি পার্থক্য করেন তাহলে আবার হবে না, কারণ এর দরখাস্ত 30 দিনের মধ্যে আসতে হবে। তার মানে খারিজ আদেশের 30 দিনের মধ্যেই আপনার দরখাস্ত তারিখ হবে। তাই এই তারিখটা হচ্ছে ওই তারিখের থেকে মিনিমাম 1 সপ্তাহ, ম্যাক্সিমাম 30 দিন, 30 দিন পার করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। তাই এই তারিখটা আপনি 25 সালের তারিখ না দিয়ে 24 সালের তারিখ দিলেও সমস্যা নাই, যদি প্রশ্নে তারিখ উল্লেখ করা না থাকে সেই ক্ষেত্রে। আপনি 24 সালের তারিখ দিলেন, তাও খুব একটা সমস্যা নাই। আপনাকে ফরম্যাট জানতে চাওয়া হয়, রিয়েল কোনো ড্রাফটিং করতে বলা হয় না। আপনি জানেন কিনা, বুঝেন কিনা, ফরম্যাট জানেন কিনা, সেটাই আপনার থেকে চেক করা হয়। কিন্তু এখানে আমি মোস্ট রেলিভেন্ট করার চেষ্টা করি, কি কারণে? আপনি তো অ্যাডভোকেট হবেন, যেন আমার স্টুডেন্টরা আদালতে ভালো প্র্যাকটিস করতে পারেন এবং সিনিয়রের কাছে বেশি বকাবকি খেতে না হয়। এই কারণে ড্রাফটিংটা অনেকটা আমি রিয়ালিস্টিক করার চেষ্টা করি এবং সবগুলো আমার রিয়েল মামলা থেকেই তুলে দিই আমি। এখানে দেখেন কিছুটা মেবি কমানো হয়েছে, আপনাদের নোটে আগে হয়তো বা বড় ছিল, আরো কমিয়েছি আমি। এরপরে বিজ্ঞ যুগ্ম জেলা জজ, প্রথম আদালত রাজশাহী, এখানে অর্থ আইনের একটা মামলা দিয়েছে। অর্থ আইনে মিস দিতে হয় না, 20/2025 কি চেয়েছি? আদেশ 38 বিধি 6 মতে বিবাদীর সম্পত্তি রায়ের পূর্বে ক্রোকের আদেশ। তো রায়ের পূর্বে ক্রোকের আদেশের জন্য কিন্তু অর্থ ঋণ আদালতের মামলা বা অর্থ মামলা হওয়াটা বাঞ্ছনীয়। এই কারণে অর্থ মামলাই আপনাকে দিতে হবে, কারণ অর্থ মামলার ক্ষেত্রে রায়ের পূর্বে ক্রোক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্যান্য মামলার ক্ষেত্রেই হয়, কিন্তু এই মামলাতে বেশি ব্যবহৃত হয়, তাই এটাই সবচেয়ে রেলিভেন্ট। তাই আমি অর্থ মামলা দেখেছি। প্রশ্নের মধ্যে এখানে রায়ের পূর্বে সম্পত্তি ক্রোকের জন্য দরখাস্ত মোসাবেদা, জাস্ট আমি একটা হেডিং দিয়ে দিয়েছি, কিন্তু ফাইনাল টাচ নোটে কিন্তু অনেক মানে সিচুয়েশন দিয়ে দিব, প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং মিক্সড করে দিব। যেমন এর আগে ছিল
সিআরপিসি তে প্রবলেমেটিক প্রশ্নের উত্তরের জন্য আপনি কি সিদ্ধান্ত নেবেন? আমি জামিনের দরখাস্ত করব, এতটুকুর জন্য 1 নম্বর, তারপরে দরখাস্ত লিখলে আরো 4 নম্বর। এইভাবে আমি প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং কে মিক্সড করে দিব, যেন আপনি ধরতে পারেন যে প্রবলেমটা কি, সেটা সলিউশন করলেন, তারপরে আপনি ড্রাফটিং লিখলেন। একের মধ্যে 2 কাজ হয়ে যাবে আপনার। আবার হতেও পারে যে বাস্তবে প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং একসঙ্গে মিক্সড করেও আসতে পারে। যেভাবে আসুক না কেন, আপনার আমার স্টুডেন্ট যদি নিয়মিত ক্লাস করে, পরীক্ষা দেয়, পড়াশোনা করে, আমার নোটটা অন্তত, এই যে নোটটা শেষ হবে আগামী শনিবারের মধ্যে, নোটটা শেষ হয়ে যাচ্ছে, এই শনিবারের মধ্যে যারা আমার নোটটা প্রপারলি শেষ করবে, ফাইনাল টাচ নোট, তাদের পড়তে সময় লাগবে না। আর এই নোটটা যারা শেষ করবে না, পড়ে শেষ হবে না, এই ভিডিও দেখে শেষ করবে না, তাদের কিন্তু ফাইনাল টাচ নোট পড়ে লাভ হবে না। কেন লাভ হবে না? পাহাড় জমে থাকবে তাদের জন্য। তার মানে এই নোটটা আপনাদেরকে আগামী শনি রবি বা সোমবারের মধ্যে শেষ করতে হবে। আর 1 সপ্তাহের মধ্যে এই নোট যদি শেষ করতে না পারেন, ফাইনাল টাচ নোট নিয়ে আপনাদের লাভ হবে না, বা ফাইনাল টাচ নোটের রিভিশন ক্লাসে আপনার খুব একটা লাভ হবে না। কারণ আমি পাহাড় সরাতে পারবো না। এই মাত্র সময় থাকবে 2 সপ্তাহের সামান্য বেশি, তার মধ্যে শেষের দিকে আবার মডেল টেস্টও নিব। তার মানে রিভিশন ক্লাস বেসিক্যালি 2 সপ্তাহর, মডেল টেস্ট হবে এবং সলিউশন ক্লাস হবে। তো 2 সপ্তাহে তো একটা লিখিত পুরো ক্লাস শেষ করা খুব সো টাফ। যদি আপনার এই নোটটা কমপ্লিট করা থাকে তাহলে আপনার জন্য সহজ, কারণ প্রবলেমেটিক প্রশ্ন আর ড্রাফটিং এ বেশি বেশি ফোকাস করা হবে। আর প্রশ্ন দিয়ে দেওয়া হবে এবং বলে দেওয়া হবে আমার মূল নোট থেকে পড়ে নিন বা কোনো গাইড থেকে পড়ে নিন। এইভাবেই রিভিশন ক্লাস শেষ করা হবে দ্রুত। এবার দেখেন, দরখাস্তকারী বাদীপক্ষে বিনত নিবেদন, এই যে কে দরখাস্ত করছে? বাদী, তাই বাদী পক্ষ। বিবাদী যদি দরখাস্ত করে, বিবাদী পক্ষ বলতে হবে। এখানে ঘটনা কি হয়, সে ঘটনাটা 1 নম্বরে বলে দিতে হবে। সূত্রে বর্ণিত মোকদ্দমাটি, সূত্রে বর্ণিত বলতে যে এখানে যেটা মামলার কথা বলেছে সেটা। অত্র দরখাস্তকারী বাদী বিবাদীর বিরুদ্ধে 2 লক্ষ টাকা আদায়ের জন্য বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। মামলা কথাটা যুক্ত করে নেন, মামলা শব্দটা কেটে গেছে। যা বিজ্ঞ আদালতে চূড়ান্ত শুনানির জন্য আগামী 17/6/2025 খ্রিস্টাব্দ তারিখের দিন ধার্য আছে। আচ্ছা, এখানে আগামী কথাটা যখন আপনি লিখবেন, তাহলে এই ডেটটার আর যেদিনকে লিখছেন সেই ডেটটার মধ্যে আপনার পার্থক্যটা হবে কি, এই ডেটটাই পরে হতে হবে। তাহলে এখানে আপনারা 17/6 না করে 17/8 করে দেন। এই ডেটটা 17/8 করে দেন। পরীক্ষা হবে যেহেতু আপনার 28/6 আপনার 17/8 করে দেন বা 17/7 করে দেন। কি কারণে? কারণ যেদিনকে লিখবেন তার থেকে অ্যাডভান্স ডেট থাকতে হবে। আগামী শব্দটা আছে যে, কারণ ভবিষ্যতে সে বিক্রয় করবে, এরকম। মোকদ্দমার আর্জির বর্ণনা মতে বাদী ও বিবাদী উভয় ব্যবসায়িক লেনদেনের দরুন বা কারণে বিবাদীর নিকট বাদীর 2 লক্ষ টাকা পাওনা হয়। উক্ত পাওনা টাকা পরিশোধের জন্য বিবাদীকে জানালে বিবাদী বাদীকে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করেন। কালক্ষেপণ করেন বলতে আজ না কাল, কাল না পরশু দিব, আগামী মাসে দিব, এরকম করে ডিলে করানো। বাদী জানতে পারেন যে নিম্ন তফসিল বর্ণিত বিবাদীর একমাত্র সম্পত্তি। পয়েন্ট টু বি নোটেড, এই যে একমাত্র সম্পত্তি কথাটা উল্লেখ থাকতেই হবে। কারণ যদি একাধিক সম্পত্তি থাকে তাহলে রায়ের পূর্বে ক্রোকের আদেশ পাওয়া যাবে না। মানে তার কাছ থেকে 2 লক্ষ টাকা পাবো, তার লাইফের আর কিচ্ছুই নাই, শুধুমাত্র 5 কাঠা সম্পত্তি আছে। তো সে 5 কাঠা সম্পত্তি কি করছে? সে গোপনে বিক্রয়ের চেষ্টা করছে। তাহলে গোপনে বিক্রয় করে যদি সে সম্পত্তিটা কি করে হাতছাড়া করে ফেলে, তাহলে এই মামলায় ডিক্রি পেলে এই 2 লক্ষ টাকা কি আর বিবাদীর কাছ থেকে তোলা যাবে? যাবে না, কারণ তার সম্পত্তিও নাই যে এই সম্পত্তি অকশনে বিক্রয় করে টাকা আদায় করা যাবে। তার মানে তার টাকা আদায়ের পথ বন্ধ হয়ে যাবে সম্পত্তি বিক্রয় হলে। তাই এই সম্পত্তি বিক্রয় আটকানোর জন্যই ক্রোকের আদেশ পাওয়া জরুরি। রায় হয়নি, মামলা চলমান, মামলায় এই দরখাস্ত। তাহলে পুরো ফ্যাক্ট বলে দিলাম মামলার। এবার এমত অবস্থায় বাদীর ভবিষ্যৎ ডিক্রি জারি নিশ্চিত কল্পে বিবাদের উক্ত একমাত্র সম্পত্তি 5 কাঠা জমি রায়ের পূর্বে ক্রোক হওয়া একান্ত আবশ্যক। অন্যথায় দরখাস্তকারী বাদী পক্ষের অধিকার খর্বিত এবং অপূরণীয় ক্ষতি সাধিত হবে। অন্যান্য আইনানুগ বিষয় ও বক্তব্য শুনানিকালে উপস্থাপন করা হবে। এই লাইনটা আমি দিয়ে থাকি বাস্তবে,
কারণ এর বাইরেও কিছু বক্তব্য থাকে যেটা কথা প্রসঙ্গে মৌখিকভাবে হিয়ারিং এর সময় বলতে হয়, দরখাস্তের বাইরেও কথা বলা লাগে। তাই আর 10 মিনিট ক্লাস হবে। অতএব উপরোক্ত বিষয়াদি বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে একই ভাষা কি চাচ্ছি, দরখাস্তটি মঞ্জুর করে বাদীর ভবিষ্যৎ ডিক্রি জারি নিশ্চিতকল্পে বিবাদীর উক্ত একমাত্র সম্পত্তি 5 কাঠা জমি রায়ের পূর্বে প্রকাদেশ দানে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। এবার দেখেন সম্পত্তির তফসিল, তফসিল দিয়ে ডট ডট দিয়ে দিয়েছি। আমার তফসিল লেখা দরকার নাই। জেলা রাজশাহীর মৌজায় থানা এই, মৌজা এই, জেল নাম্বার এত, আরএস খতিয়ান নাম্বার এত, আরএস দাগ নাম্বার এত, সম্পত্তির পরিমাণ 5 কাঠা তো লিখা আছে, এত কিছু দরকার নাই। তারপর সম্পত্তির চৌহদ দিয়ে এখানে ডট ডট দিয়ে দিবেন। তারপর হলফনামা, এখানেও প্রয়োজনে ডট ডট দিয়ে দিবেন যদি নম্বর কম আসে। আর হলফনামা কি সেটা অলরেডি আমি পড়ে দেখিয়েছি। তাহলে এই যে এখানে 26/6/2025 আর ওখানে দিয়েছি 17/6/2025, তাহলে ওপরের তারিখটা অ্যাডভান্স করে দেন, 26/6 পরে নিয়ে চলে যান। কারণ ওখানে ভবিষ্যৎ বলা আছে, যেদিনকে দরখাস্ত লিখছেন তার থেকে তো 1 মাস পরে বা 2 মাস পরে দিতে হবে, ধার্য তারিখ পরে। আচ্ছা, এরপরে অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য দরখাস্ত। মামলা চলমান আছে, 5 নম্বর মামলা, এটা একটি সত্য মোকদ্দমা বা টাইটেল শুট। তো এখানে অপ্র বললেও হবে। হ্যাঁ, 17/8, ঠিক আছে সুবর্ণা মল্লিক, আপা ঠিক আছে, আপনি 17/8 লিখবেন, মানে ধার্য তারিখ পরে থাক, আগে আমার কি করতে হবে, এই সম্পত্তিটা বিক্রয় আটকাতে হবে। তাই আমি দ্রুত আসছি। এটা কিসের মাধ্যমে আসছি, পুট আপ দিয়ে বা মামলা নথি উত্থাপন দিয়েও দরখাস্ত দেওয়া যায় ধার্য তারিখের আগেই, কারণ জরুরি বিষয়। তাই দরখাস্তকারী বাদী ক, আর প্রতিপক্ষ বিবাদী হচ্ছে খ। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর আদেশ 39 বিধি 1 ও 2 এবং ধারা 151 মতে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা। ধারা সিআরপিসির ধারা 151-তে কি আছে কে বলবেন? সিআরপিসির 151-তে কি আছে কে বলবেন? সবাই ঘুমিয়ে গেছেন নাকি? হ্যাঁ, দিলরুবা আপু বলেন, জেগে আছেন? জি স্যার, এটাতে আছে স্যার ইনহেরেন্ট পাওয়ার 151। হ্যাঁ, এই ধরনের সহজাত দরখাস্তে আমরা ক্ষমতা। জি এই স্যার। ধরনের দরখাস্তে আমরা 151 যুক্ত করে দিই। কেন? জি যে স্যার। 151 দিলে একটু আদালতকে স্মরণ করে দেওয়া হয়, স্যার আপনার হাত তো অনেক বড়, আপনি চাইলে তো অনেক কিছু করতে পারেন, আপনার সহজাত ক্ষমতা আছে, জি জন্মসূত্র স্যার। ক্ষমতা। তো এটা দিলে আদালত এই দরখাস্ত দেখে আরো খুশি হয়, 151 দ্বারা যুক্ত করে দিতে, মানে তার যে একটা স্পেশাল পাওয়ার আছে সেটা স্মরণ করে দেওয়া আর কি। তাই এটা আমি করি এই ধরনের দরখাস্তে। বিশেষ করে নিষেধাজ্ঞাটা দেওয়া না দেওয়া কি ডিসক্রিশনারি পাওয়ার না? জি স্যার। নিষেধাজ্ঞা যেহেতু ডিসক্রিশনারি পাওয়ার, আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, তো জি আদালতের ইচ্ছাধীন ক্ষমতা মানে আদালত দিতেও পারে নাও দিতে পারে, তখন আদালতকে কি করতে হয়, কনভিন্স করতে হয়। আর কনভিন্স করার জন্য 151 দ্বারা একটা মোক্ষম অস্ত্র। জি আদালতকে স্যার, জাস্ট এখানে একটা ধারা, কথা বলবো স্যার আমি, যে স্যার অবশ্যই। আমার সিনিয়রও এটাই ব্যবহার করে 151। আর কিছুক্ষণ আগে আপনি বললেন যে আরজিতে সত্যপাঠ, আবার দরখাস্তে এফিডেভিট, এই কথাটা স্যার সত্যি। কারণ আমাদের কোর্টেও, রংপুর বারেও আমরা দেখি, আমার সিনিয়র সিভিলে আছে, উনি এই ধরনের নিয়ম পালন করে। শুধু অ্যামেন্ডমেন্টে আসছে, এই গত সপ্তাহে আমি গেছিলাম, তো একটা মামলা জমা দিলাম আরজি, তো ওনারা নিল না। সেরেস্তাদার ফেরত দিল, বলল যে আপা, এটাতে হচ্ছে আপনার সমস্ত বিবাদীদের মোবাইল নম্বর লিখতে হবে এবং এনআইডি কার্ড সংযুক্ত করতে হবে, এইটা বললো আমাদেরকে, আবার ঘুরে দিল। হুম। এটাই। তো সেখানে সেখানে কি আরজিতে হলফনামা দিতে হবে ফাইলিং এর সময়, সেটা কি বলেছে? না 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 স্যার, তাহলে ওটা আমি কিছু যেটা দাবি বলেনি। করছি সেটাই তো সঠিক হলো, তাই না? হ্যাঁ স্যার, অবশ্যই। জি স্যার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ভুল শিখবেন কেন? জি স্যার। আমার থেকে ভুল হলেও আপনি চেক করার সুযোগ আছে। আপনি তো কোনো না কোনো বারের সাথে যুক্ত আছেন, তাই না? আপনি উড়ে আসেননি কোথাও থেকে, আপনার একটা বার আছে। একটা বারের আপনি একজন জি স্যার। আইনজীবীর আন্ডারে শিক্ষানবিশ হিসাবে দায়িত্ব পালন করছেন 6 মাস এবং পরীক্ষা দিবেন। তো আপনার মাথার উপরে একজন আছে, তার সাথে কথা বলার সুযোগ আছে।
তো এই কারণে আমি বলছি ভেরিফাই করবেন তথ্য। তো ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য এবং দ্রুত এটা নিষ্পত্তি করার জন্য। আশা করি এটা নিষ্পত্তি হবে, কারণ আমি যুক্তি ছাড়া তো কথা বলিনি এখানে। এবং আমিও একজন জি সিনিয়রকে স্যার ফোন দিয়ে আমি রেকর্ডিং শোনালাম। হ্যাঁ, হাসনাপাও জি বলছে স্যার আরজিতে সত্যপাঠ, উনি ঢাকা বারের খুব অ্যাক্টিভ প্র্যাকটিস করেন। ধন্যবাদ হাসনাপা। আচ্ছা মিরাজ ভাই, দ্রুত আসতে হবে, 5 মিনিট ক্লাস কন্টিনিউ হবে। লাইন কেটে গেলে আর লাইনে আসবো না। মিরাজ ভাই, এবার বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে ঘটনা বলবো। দরখাস্তকারী বাদী বিবাদীর বিরুদ্ধে নিম্ন তফসিল ভুক্ত সম্পত্তি নিয়ে সূত্রে বর্ণিত মোকদ্দমা, ঘোষণামূলক মোকদ্দমাটি বিজ্ঞ আদালতে দায়ের করেন। এটা কি মোকদ্দমা? ঘোষণামূলক মোকদ্দমা। মিরাজ ভাই লাইনে আছেন, কথা বলেন। জি, বলছি স্যার যে আমরা অ্যামেন্ডমেন্ট আপনি তো যে ক্লিয়ার করলেন, এরপর আর কোনো কনফিউশন থাকার কথা না। এক, দুই হলো আমরা যে গতানুগতিক পরীক্ষায় অ্যাটেন্ড করবো 28 তারিখে, আমরা যদি হ্যাঁ, সত্যপাঠ দিয়ে লিখে আসি তাতে ওইটা হলো এলাও হবে, এবং সর্বসাকল্য ইসে একদম আর সর্বজন যারা জাস্টিস, যারা আমাদের খাতা দেখবেন যারা, অবশ্যই তারা মানে এর উপরে থাকবেন। যদি নতুন কোনো কিছু ম্যান্ডেটরি হয় সেটা পর্যায়ক্রমে একটা সময়ের ব্যাপারে, হুম, তো এই নিয়ে আমরা আর কোনো কোশ্চেনে না যাই, আমরা ওইখানে ঠিক থাকতে চাই, আপনি যেটা ক্লিয়ার করলেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বাদী ওয়ারিশ সূত্রে ঠিক আছে। মালিকানা ও দখল প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ আম বাগান ও আধা পাকা বাড়ি নির্মাণ করে ভোগ দখল করে আসছে। আসলে এটা আমার বাদী পক্ষের নিজের মামলা। তো আম বাগান আছে এবং আম বাগানের সাথে একটা আধা পাকা বাড়ি। আধা পাকা বাড়ি বলতে মানে নিচের দিকে ইট দিয়ে এবং উপরে টিন, মানে টিন শেড বাসা, কিন্তু ওয়াল গুলো ইটের তৈরি হলে সেটাকে আধা পাকা বাড়ি বলে আমাদের এলাকায়। তো এইভাবে দখল করছে আম বাগান এবং আধা পাকা বাড়ি, এইভাবে তিনি দখল করছেন। উল্লেখিত আম বাগান বাদীর সাংসারিক ব্যয় নির্বাহের অন্যতম মাধ্যম। আমাদের এলাকায় আম বাগান আছে, নওগাঁ রাজশাহী আম বিখ্যাত। তো এই আমের বাগানের যে আম বিক্রয়ের টাকা দিয়ে এই বাদী সংসার চলে, এটা বাস্তব। মোকদ্দমাটি বর্তমানে বিজ্ঞ আদালতে জবাব দাখিলের জন্য দিন ধার্য আছে, মানে জবাব এখনো দাখিল করেনি, সমন জারি হয়েছে। বিবাদী সমন প্রাপ্ত হয়ে ইতিমধ্যে মোকদ্দমাটিতে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে হাজির হলেও জবাব দাখিল না করে একাধিকবার বিভিন্ন অজুহাতে সময় প্রার্থনা করে বিচার বিলম্বিত করছে, মানে টাইম পিটিশন দিচ্ছে, জবাব দাখিলের জন্য সময়ের প্রার্থনা দিচ্ছে। এর মাঝে গত 17/6/2025 তারিখে একটা রিসেন্ট তারিখ দিয়েছি, বিবাদী স্থানীয় কিছু দাঙ্গাবাজ লোকজন সাথে নিয়ে বাদীর সম্পত্তিতে অনধিকার প্রবেশের চেষ্টা করে এবং বাদীকে তফসিল বর্ণিত সম্পত্তি হতে বেদখলের হুমকি দেয়। এখানে হুমকি দিয়েছে, এখনো বেদখল করেনি। এই কারণে আমি নিষেধাজ্ঞা দিব, দিয়ে তাকে আটকাই যেন আমার সম্পত্তিতে না আসে। বর্তমানে বাদী আশঙ্কা করছে যে বিবাদী পক্ষ যে কোনো সময় পুনরায় পেশি শক্তি মানে বাহুবলে লোকজন নিয়ে এসে আহ বাহু শক্তির জোরে তফসিল বর্ণিত সম্পত্তি, নালিশি সম্পত্তি বলতে যে সম্পত্তি নিয়ে মামলা চলছে, আমবাগান ও বাড়ির ক্ষতি সাধন বা সম্পত্তির প্রকৃতি পরিবর্তন। আচ্ছা, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমবাগান ও বাড়ির ক্ষতি সাধন সহ সম্পত্তির প্রকৃতির পরিবর্তন। প্রকৃতির পরিবর্তন বলতে কি বুঝেন? কে কে জানেন? সম্পত্তির প্রকৃতির পরিবর্তন বলতে কি বোঝেন? মনে করেন একটা ধানী সম্পত্তি, সেটাকে বাড়ি তৈরি করে দিলাম, বা একটা পুকুর সম্পত্তি, সেটা ভরাট করে ভিটা করে ফেললাম। বাড়ি আছে, বাড়ি উচ্ছেদ করে ফেললাম, আম বাগান কেটে সব সাফ করে দিলাম, রাতারাতি শেষ, আম বাগান নাই, বাড়ি নাই। এবং ওখানে কি করে দিলাম? ধান গাছ লাগাই দিলাম, দিয়ে বললাম স্যার এটা ধানই সম্পত্তি। ওখানে কোনো কি ছিল না, বাড়ি ছিল না, আম বাগান ছিল না। এটাই হচ্ছে প্রকৃতির পরিবর্তন করা, খুবই টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ। পরিবর্তন করে ফেলতে পারে যা বাদীর অপরিণয় ক্ষতির কারণ হবে। অপরিণয় ক্ষতির কারণ কথাটা অবশ্যই লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ এটাই তো ইনজাংশন দিতে আপনাকে হেল্প করবে। এটা হেতুবাদ লিখছেন। তাহলে পুরো কাহিনী বলে দিলেন, মামলা কেন করেছেন, মামলায় কি করছে এখন বিবাদী, এখন আপনি কি চাচ্ছেন। এমত অবস্থায় সূত্রে বর্ণিত মোকদ্দমাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ হওয়া একান্ত আবশ্যক। অন্যথায় মানে যদি না দেন, তাহলে দরখাস্তকারী বাদী পক্ষের অধিকার খর্বিত হবে, মানে তার যে অধিকার সেই অধিকারটা নষ্ট হবে এবং অপূরণীয় ক্ষতি সাধিত হবে।
অন্যান্য আইনানুগ বিষয় ও বক্তব্য শুনানিকালে উপস্থাপন করা হবে। এটা আমি বারবার বলছি যে আমি শুনানিকালে এই কথাটা রাখি, এটা মুখস্থ করে ফেলবেন।